ওকে, সবাইকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি নিজের পরিচয় দেওয়ার মতো খুব মানে বড় জায়গায় নেই। তো আমি তোমাদের আ বড় ভাই হব আরকি। আমি ১৬-১৭ সেশনের আমাদের পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের ১ম ব্যাচের শিক্ষার্থী। তো আমি হচ্ছে মোহাম্মদ বাবুল মিয়া। আমি বর্তমানে পিএইচডি করতেছি জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ কোরিয়াতে। তো আমার মেজর হচ্ছে আর্থ সায়েন্স, যেটা আমরা বলি অ্যাটমসফেরিক সায়েন্স। এবং আজকে আমরা মূলত কথা বলবো হায়ার এডুকেশন ইন এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি অ্যান্ড আর্থ সায়েন্স রিসার্চ। তো আহ, অনুষ্ঠান শুরু করার আগে আমাদের আউটলাইন হচ্ছে আমরা মূলত আজকের সেশনটা ৩টা ভাগে ভাগ করেছি। 1 মিনিট, মেবি সামওয়ান ওকে। ওকে, আমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি। আচ্ছা, হয়তো কেউ আসতে পারে। এখন যেহেতু আমরা গুগল মিট ব্যবহার করছি, তো গুগল মিটে হচ্ছে আসার এবং যাওয়ার অপশনটা একটু ডিফারেন্ট। তো সেজন্য আসলে একটু সমস্যা হতে পারে। তো আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে আমাদের হায়ার স্টাডির জন্য যে প্রথম পার্ট, সেটা হচ্ছে রিসার্চ সেশন। যে রিসার্চ সেশনে আমরা মূলত আমরা হচ্ছে ইনভায়রনমেন্টাল এবং ওশানোগ্রাফিক যে রিসার্চ এবং এর সাথে আর্থ সায়েন্স রিসার্চের গুরুত্ব কি এবং আসলে কোন কোন সেক্টরে এখন গবেষণা হচ্ছে এবং এর পাশাপাশি কিছু এসেনশিয়াল স্কিল ফর হায়ার এডুকেশন। আমরা তো হায়ার এডুকেশন করার আগে আমাদের কিছু এসেনশিয়াল স্কিল প্রয়োজন। এরপরে আমরা আসলে 10 মিনিট ব্রেক দেবো একটা, এবং ব্রেকের পর আসলে আমরা হচ্ছে হায়ার এডুকেশন যে পাথওয়ে আছে, যে আমরা কিভাবে হায়ার এডুকেশনটা শুরু করতে পারি বিশেষ করে জিরো থেকে, এবং এর সাথে সাথে অ্যাপ্লিকেশন প্রসেস, এবং লাস্টলি আমি কথা বলবো হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন, সেটা হচ্ছে 20 মিনিটের সেশন থাকবে আর কি। ওকে, এখন আমি চাচ্ছি যে এই সেশনটা, যেহেতু আমরা অনেক দূরে আছি, কেউ কাউকে দেখছি না, বাট আমি চাচ্ছি যে টু ওয়ে কমিউনিকেশন হবে আর কি। আমরা একে অন্যের কাছে শিখবো বা জানবো আর কি। হ্যাঁ, তো আমি প্রথম কোশ্চেন করতে চাই যে যে হুইচ কারেন্ট রিসার্চ ফিল ইম্পর্টেন্ট ইন এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি অ্যান্ড আর্থ সায়েন্স রিসার্চ। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে এখন কোন রিসার্চটা বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে আহ, যারা পরিবেশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানে পড়াশোনা করতে চাও, তাদের জন্য আসলে কোন রিসার্চটা গুরুত্বপূর্ণ? তোমাদের কি কোনো আইডিয়া আছে? যদি কেউ শেয়ার করতো আর কি, বা তোমাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা। হ্যাঁ, এখানে এখানে শেয়ার করতে পারো আর কি, তোমরা মানে তোমাদের মনে যা আছে আর কি, তোমরা কি জানো, বা তোমরা যদি কিছু জানো আর কি, সেটা শেয়ার করো আর কি। আমরা এখানে একটু আহ, যেটাকে বলি ব্রেন, মানে ব্রেন স্টর্মিং করে নিই আর কি। মানে আমরা ডিপ ডাইভ দেওয়ার আগে আমরা একটু ব্রেন স্টর্মিং করে নিই। আনমিউট করে তোমরা শেয়ার করতে পারো আর কি। বা তোমাদের কোর্সে আসলে কোন কোন বিষয়গুলো পড়ানো হয়েছে, বা এই বিষয়গুলোর তোমাদের আগ্রহ আছে আর কি। ভাই, আমার হচ্ছে যে পার্সোনালি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক ইন্টারেস্ট। হুম হুম, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। ওকে, আর কেউ? যারা এখানে ফিশারিজ ডিপার্টমেন্টের আছো, বা যারা ওশানোগ্রাফি, যেটা মেরিন বায়োসায়েন্স বলি, হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে একজন শেয়ার করতে পারো। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই। হ্যাঁ, তো তোমার যে কোনো একজন শেয়ার করতে পারো আর কি, যারা ফিশারিজ বা মেরিন বায়োসায়েন্সে যে কোনো কিছু শেয়ার করতে পারো আর কি। কোন রিসার্চ টপিক বা কোন বিষয়ে তোমাদের আগ্রহ আর কি।
আচ্ছা, ওকে। uh, if you don't mind, then you can feel free to share, and otherwise if you don't to share, then say স্যার বা ভাই আমরা জানি না বা পারবো না, সামথিং লাইক দ্যাট। ওকে। আচ্ছা। তো এই ভিডিওটা তো আমি ওপেন করি। তো ভিডিওটা হচ্ছে, আচ্ছা, এই ভিডিওটা যদি ওপেন করি তো ভিডিও দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, জাস্ট এ মিনিট। আমি আবার ওপেন করি আর কি। হয়তো ভিডিওটা হয়তো কোনো সমস্যা হতে পারে, টেকনিক্যাল সমস্যা আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ছিলাম, তাই তো? আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে দেখা যাচ্ছে? জি হ্যালো? ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই ভিডিওটা দেখা যাচ্ছে। এই ভিডিওটা হচ্ছে একটা ক্লাইমেট চেঞ্জের একটা ভিডিও, হ্যাঁ? তো ক্লাইমেট চেঞ্জ, এখানে এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের CO2 ইমিশন, যেটাকে আমরা বলি যে হচ্ছে ইনক্রিজিং CO2। আমরা জানি যে গ্লোবাল টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আসলে কিভাবে বাড়তেছে, হ্যাঁ? আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ফিগারে আমরা দেখতেছি পাচ্ছি যে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে কোন সময়ে CO2 বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইনক্রিজিং গ্লোবাল আর্থ সিস্টেম প্যাটার্ন, যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখন আমাদের যে গ্লোবাল আর্থ সিস্টেমটা আছে, গ্লোবাল আর্থ সিস্টেম, কখন বৃষ্টি হবে, কখন বন্যা হবে, হ্যাঁ? তারপরে কখন আমাদের টেম্পারেচার, যেমন শীত কখন আসবে, যে সিজনে শীত আসার দরকার সেই সময় শীত হবে না, বা শীতের প্রকোপ হঠাৎ করে বেড়ে যাবে। তো এটাকে আমরা বলি চেঞ্জিং গ্লোবাল সিস্টেম, মানে গ্লোবাল আর্থ সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। এবং এর পাশাপাশি ইনক্রিজিং ডিজাস্টার, আমাদের ডিজাস্টারটা বেড়ে যাবে। তো ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের ডিজাস্টারটা কি হচ্ছে, বেড়ে যাবে। তো এই জন্য এই রিলেটেড যে গবেষণা, এই গবেষণাগুলোকে আমরা বলতে পারি ইমার্জিং রিসার্চ। তো বর্তমান সময়, এবং এই যে ক্লাইমেট চেঞ্জকে কেন্দ্র করে কিছু সাব ডোমেইনিং কিছু রিসার্চ আছে। বিশেষ করে আমরা বলতে পারি যে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তারপর বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম প্রোটেকশন। ফলে আমি বলতেছিলাম যে গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তো গ্লোবাল টেম্পারেচার যখন বৃদ্ধি পাচ্ছে, আমাদের গ্রিনহাউস গ্যাস এর ইমিশন সংখ্যা বা ইমিশনের যে পরিমাণ, এটা বৃদ্ধি পাচ্ছে। তো এর সাথে সাথে আমাদের যে গ্লোবাল আর্থ সিস্টেম আছে, এই গ্লোবাল আর্থ সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। তো গ্লোবাল আর্থ সিস্টেম যখন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ইনক্রিজিং ডিজাস্টার, আমাদের আহ, বর্তমান সময়ে আমরা দেখতেছি যে ডিজাস্টারের যে পরিমাণ, বিশেষ করে ট্রপিক্যাল সাইক্লোন, হিট ওয়েভ, ক্লাইমেট চেঞ্জের আসপেক্টে এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সেই আসপেক্টে যদি হিসাব করি, তাহলে আমাদের এই ক্লাইমেট চেঞ্জের আসপেক্টে বর্তমান এই রিসার্চগুলো খুবই ক্রুশিয়াল রিসার্চ, এবং এই রিসার্চগুলো বর্তমান সময়ে হট টপিক আর কি, আমরা যেটা হট টপিক বলি। তো তার মধ্যে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপরে বায়োডাইভার্সিটি অফ আর্থ সিস্টেম প্রোটেকশন, তারপরে ডিজাস্টার রিস্ক রিডাকশন, তারপরে রিনিউয়েবল এনার্জি সলিউশন, তারপর এনভায়রনমেন্টাল পলিসি ম্যানেজমেন্ট এবং ওয়াটার অ্যান্ড এয়ার কোয়ালিটি মনিটরিং। তো এই রিসার্চগুলো হচ্ছে ইমার্জিং রিসার্চ। এগুলো সাধারণত আমরা সার্ভে বেস কিছু গবেষণা করে থাকি। তো সার্ভে বেস গবেষণার জন্য এই গবেষণাগুলো বেস্ট। তো বর্তমান সময় হচ্ছে আর কি। এবং এর পাশে হচ্ছে কিছু সায়েন্টিফিক রিসার্চ আছে, বিশেষ করে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট প্রেডিকশন। আমি যখন প্রেডিকশন করব তখন আমার সায়েন্টিফিক অ্যানালিসিস শিখতে হবে। এবং এর পাশাপাশি ওশান অ্যান্ড অ্যাটমসফেরিক রিসার্চ, তারপর আর্থ সিস্টেম মডেলিং, তারপরে এআই অ্যান্ড মেশিন লার্নিং বেস কিছু রিসার্চ, তারপরে জিওস্পেশিয়াল এবং রিমোট সেন্সিং রিসার্চ। আমরা অনেকে জিআইএস এবং রিমোট সেন্সিং নাম শুনেছি আর কি। তো হয়তো তোমরা যদি না শুনে থাকো, তোমাদের কোনো কোনো সময় যে কোর্স পড়ানো হবে আর কি। তো এই রিসার্চগুলো হচ্ছে বর্তমান সময়ে হট টপিক আর কি। কেন হট টপিক? কারণ এগুলোর সাথে সাথে ক্লাইমেট চেঞ্জের উপর ইফেক্ট পড়তেছে। বর্তমান সময় ক্লাইমেট চেঞ্জের ইফেক্টের জন্য এই রিসার্চগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, এর পরের আমি কথা বলবো হচ্ছে দ্বিতীয় স্লাইডে কিছু ইমার্জিং রিসার্চ ট্রেন্ড আছে বর্তমান সময়। কেন ইমার্জিং রিসার্চ ট্রেন্ড বললাম? কারণ আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের CO2 ইমিশন হচ্ছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা এখন এই স্টেজে আছি। আমরা এখন এখানে আছি। এখানে হচ্ছে 2100 হচ্ছে 2000 সাল, 2024 সাল আমরা এখানে আছি। এই পয়েন্টে আমরা এখন হিয়ার। বাট আমি যদি 1850 সাল থেকে দেখি, যখন শিল্প বিপ্লব শুরু হয়, হ্যাঁ? চতুর্থ শিল্প বিপ্লব যখন শুরু হয়, আমরা ফোর্থ
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি। তো চতুর্থ শিল্প বিপ্লব শুরু হওয়ার পর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরিমাণ পুরো ওয়ার্ল্ডে ছড়ায় যায়। সেক্ষেত্রে তেল, গ্যাস, অন্যান্য রিনিউয়েবল এনার্জির থেকে আমরা হচ্ছে তেল গ্যাস উত্তোলন বেশি করতেছি, তেল গ্যাস বেশি ইমিশন করতেছি। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আগাচ্ছি, মানে বড় বড় শহর তৈরি হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে। হ্যাঁ, তো যখন আরবানাইজেশন হচ্ছে তখন আমাদের CO2 যে কার্বন ডাই অক্সাইডের যে কনসেন্ট্রেশন আছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের অ্যাটমসফিয়ারে কয় ধরনের গ্যাস আছে? আমাদের অ্যাটমসফিয়ারে মূলত ৬ ধরনের আহ, আমরা গ্যাসিয়াস দেখতে পারি। আর নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হ্যাঁ, মিথেন আছে, ওজোন আছে। হ্যাঁ, তার মধ্যে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে ভেরিয়েবল গ্যাস। তো এটা যদি তুমি একটু বাড়াও তাহলে আমাদের গ্লোবাল ক্লাইমেটের অনেক বড় পরিবর্তন হবে। তো এই জন্য ক্লাইমেট চেঞ্জ এর জন্য আমরা সবসময় সব থেকে বেশি দায়ী করি হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে। তো এই কার্বন ডাইঅক্সাইডের একটা প্রজেকশন ডেটা, এটা আইপিসিসির 6 অ্যাসেসমেন্ট রিপোর্ট থেকে এটা নেয়া। আইপিসিসি হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। এটা এটা একটা প্যানেল। এই প্যানেলে হচ্ছে বিশ্বের অনেক বড় বড় সায়েন্টিস্ট, বিশ্বের বিশেষ করে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, হ্যাঁ, সেখানকার সায়েন্টিস্টরা একসঙ্গে মিলিত হয়ে এই আইপিসিসির রিপোর্টগুলো আসলে ওরা প্রদান করে বিভিন্ন দেশের ক্লাইমেট চেঞ্জের প্রকোপটা কিরকম, হ্যাঁ, সেই অনুযায়ী আর কি। তো এই ফিগারটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এর অবস্থাটা কি হবে, এরকম কিছু ইমিশন রেট দেয়া আছে এখানে। আইপিসিসির ক্ষেত্রে কিছু সিনারিও দেওয়া আছে, এসএসপি রিপোর্ট। হ্যাঁ, তো এসএসপির ক্ষেত্রে আহ, এটা হচ্ছে সোশিও ইকোনমিক্যাল পার্সপেক্টিভের অনুযায়ী। তো এখানে এসএসপি 5 থেকে 8.5, মানে গ্লোবাল টেম্পারেচার যদি 1 ডিগ্রি করে বৃদ্ধি পায় পার সেঞ্চুরি, তাহলে 2100 সালের দিকে গ্লোবাল টেম্পারেচার, এই যে শিল্প বিপ্লব, এখান থেকে আমরা দেখতেছি 5.07 ডিগ্রি বৃদ্ধি পাবে আর কি। আমরা 8.5 বলতেছি ওহম মিটার, এটাকে বলেছে রেডিও অ্যাক্টিভ ফোর্সিং। এত পরিমাণ ফোর্স দিয়ে আমাদের গ্লোবাল টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরকম হচ্ছে 3 পয়েন্ট থেকে 7.0, এবং 2 থেকে 4.5, এবং 1 থেকে 1.9। বাট আইপিসিসি যে COP90 যে সম্মেলন, 29, তো সেই সম্মেলনে COP19 সম্মেলনে বলা আছে যে পৃথিবীর অন্যান্য দেশের যারা হচ্ছে নেতা, মানে গ্লোবাল নেতা, তারা হচ্ছে একটা এগ্রিমেন্টে আসে, সেটা হচ্ছে আমাদের গ্লোবাল টেম্পারেচার আমরা এটা 2 ডিগ্রির কম রাখবো আর কি, যেন 2 ডিগ্রির থেকে বেশি না হয়। এই যে এইখান থেকে শুরু করে এখানে যখন শুরু হয় আমাদের CO2 ইমিশন, তো সেইখান থেকে এই ভবিষ্যতে এসে এটা যেন 2 ডিগ্রির বেশি না বৃদ্ধি পায় আমাদের গ্লোবাল টেম্পারেচার পার ডিকেড বা পার সেঞ্চুরি, এটা তারা এগ্রিমেন্ট করে। বাট এগ্রিমেন্টটা যে বাস্তব হবেই তার তো কোনো মানে শিউরি নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে ক্লাইমেট চেঞ্জের কিন্তু অনেক বড় একটা প্রভাব আছে। তো ক্লাইমেট চেঞ্জ যখন হচ্ছে বা মানে CO2 ইমিশন হচ্ছে, সেই সাথে সাথে তোমার গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে গ্লোবাল টেম্পারেচার ট্রেন্ড, তোমরা এই ফিগার দেখতে পাচ্ছ। তো এটা এটা হচ্ছে, এই ফিগারটা হচ্ছে নাসার ক্লাইমেট চেঞ্জ থেকে নেয়া। তো 1900 থেকে শুরু করে 2023 সালে আমাদের গ্লোবাল ক্লাইমেটের কিরকম পরিবর্তন হচ্ছে, আমরা বর্তমান সময়ে আমাদের টেম্পারেচার কিন্তু খুব বেশি ইনক্রিজ করতেছে, বিশেষ করে সামার টাইমে। তো এখানে মানে দেখতে পাচ্ছ যে 1985 থেকে 2023 সালে কিরকম চেঞ্জ হচ্ছে দেখছো। ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে আমাদের পৃথিবী অনেক বেশি ওয়ার্মিং হচ্ছে, অনেক বেশি গরম হচ্ছে আর কি। তো এটা ফাইনাল স্টেজ আর কি, ফাইনাল স্টেজ দেখলাম যে অনেক বেশি গরম হয়ে গেল। তো এখানে হচ্ছে সি সারফেস টেম্পারেচার, যারা ওশানোগ্রাফিতে আসো তারা শুধু যে ল্যান্ডের টেম্পারেচার বাড়তেছে তা না, এটা কিন্তু ওশান বা সমুদ্রের টেম্পারেচার বাড়তেছে। এখানে দেখো এটা হচ্ছে নিনো 3.5, এটাকে আহ, হচ্ছে এনসো বলি আমরা, এনসো। তো এনসো 3টা পার্ট আছে, একটা হচ্ছে হচ্ছে লা লিনা, একটা হচ্ছে আহ, লিনো, লা লিনো, আর হচ্ছে নেগেটিভ ফেজ। তো এটা হচ্ছে 3.4 হচ্ছে লা লিনা ফেজের একটা ইন্ডেক্স। তো আমরা দেখতেছি এটা কিন্তু কুলিং ছিল, বাট এটা ধীরে ধীরে কিন্তু ওয়ার্মিং হয়ে যাচ্ছে, দেখো এই পাশটা ওয়ার্মিং হচ্ছে। তো পৃথিবীর এক পাশে যদি ওয়ার্মিং হয়, অনেক বেশি টেম্পারেচার বৃদ্ধি পায়, সমুদ্রের টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের গ্লোবাল টেম্পারেচার কিন্তু একটা হেরফের হবে। সমুদ্র অনেক সময় ধরে সমুদ্র কিন্তু উত্তপ্ত হয়। তো গ্লোবাল ওয়ার্মিং যখন হচ্ছে তখন আমাদের ল্যান্ডের পাশটা যেটা সেটা ধীরে ধীরে উত্তপ্ত হয় আবার কমে যায়। বাট সমুদ্র কিন্তু সরি, আমাদের ল্যান্ডের যে পার্টটা আছে এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্মিং হয়।
আবার দ্রুত কুলিং হয়। বাট সমুদ্র যেটা ওশান বলি, ওশান কারেন্ট কিন্তু খুব ধীরে, ধীরে উত্তপ্ত হয়। বাট অনেক সময় ধরে এই উত্তপ্তটা থাকে। অনেক বেশি উত্তপ্ত হয়। যখন উত্তপ্ত হয় তখন সি সারফেস টেম্পারেচার বৃদ্ধি পায়। সি সারফেস টেম্পারেচার যখন বৃদ্ধি পায় সেই সাথে, সাথে আমাদের গ্লোবাল যে টেম্পারেচার এটাও কিন্তু এর উপর কিন্তু প্রভাব পড়ে। আমরা জানি যে সমুদ্রের সাথে আমাদের ল্যান্ডের কিন্তু অনেক বড় একটা সম্পর্ক আছে। তো এই এই যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের উপর বেস করেই কিন্তু আমাদের আসলে এইরকম কিছু ইমার্জিং রিসার্চ আছে। বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট, তারপর ওশেনোগ্রাফি, মেরিন রিসার্চ, তারপরে ক্লাইমেট এক্সট্রিম বা ক্লাইমেট ওয়েদার যেটাকে আমরা বলি। তারপরে আর্থ সায়েন্স মডেলিং, বিশেষ করে এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আমরা কিভাবে ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে এটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি। তো এই রিসার্চ গুলাকে আমরা বলি ইমার্জিং রিসার্চ। আচ্ছা, তো ওকে, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ এবং ইমপ্যাক্ট। আসলে আমি সাউথ এশিয়ার একটা ফিগার আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে সাউথ এশিয়ার যে দেশগুলো আছে বিশেষ করে নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, হ্যাঁ, এই দেশগুলোর অবস্থা কি। তো আমরা দেখতেছি ক্লাইমেট চেঞ্জের জন্য যেটা হচ্ছে গ্লোবাল টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সব ক্ষেত্রেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো এগুলো এসএসপি সিনারিও অনুযায়ী দেখানো আছে। তো বাংলাদেশ হচ্ছে এখানে, বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য হটস্পট জোন অফ ক্লাইমেট চেঞ্জ, কারণ এই বাংলাদেশ হচ্ছে বদ্বীপ। তো বাংলাদেশের টেম্পারেচার কিন্তু খুব বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা হচ্ছে রাইজিং গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তো টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গলিত হিমবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং চরম আবহাওয়া বেড়ে যাচ্ছে। আর এর সাথে সাথে হচ্ছে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, বিশেষ করে ঘন ঘন তীব্র গরম অনুভব করি, বিশেষ করে আমরা গরমকালের সময় আমাদের প্রবল ঝড় দেখি, অতিবৃষ্টি দেখি, আমরা খরার মতো ঘটনা এটা কিন্তু বাড়তেছে। তারপরে সেই ক্ষেত্রে জনজীবন এবং অর্থনৈতিকের উপর এটা নেতিবাচক প্রভাব পড়ছে। এবং সি লেভেল রাইজ, আমরা বলি যে যদি আর্কটিক রিজনে বরফ গলে যায়, তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো যে বদ্বীপ আছে এটার অবস্থা কিরকম হবে ভবিষ্যতে। এটা কিন্তু আমরা একসময় জানি যে সি সারফেস টেম্পারেচার যখন বাড়বে তখন আমাদের এই বদ্বীপ একসময় যে দ্বীপগুলা বাংলাদেশের মতো দ্বীপগুলো আছে এগুলো একসময় পানি ভূগর্ভ পানির ভূগর্ভস্থ থেকে একদম তলিয়ে যাবে আর কি। আচ্ছা, এর পাশে আমি আরেকটা দেখতে পারি যে ইকো সিস্টেম হচ্ছে বায়োডাইভার্সিটি লস এবং আবাসস্থলের পরিবর্তন হবে এবং হচ্ছে ধ্বংসের জন্য ফলে এবং বিভিন্ন প্রজাতি আমরা এখনই দেখি যে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন প্রজাতির পশু পাখি এখন প্রায় বিলুপ্তির প্রায়। এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা অংশ, হুমকি। তারপরে হেলথ রিস্ক এবং ডিজাস্টার এবং হচ্ছে এ, যখন ডিজাস্টার কামস ফ্রম তখন আমরা দেখি যে বায়ু দূষণ এবং তীব্র তাপপ্রবাহ, তারপরে পানির মানে এর সাথে, সাথে পানিবাহিত বিভিন্ন রোগ, বিশেষ করে ডেঙ্গু, কলেরা এবং এর মানে এই সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে আরকি। এবং এর পাশে ওয়াটার স্কারসিটি আমরা যেটাকে বলি খরা। যে সময় বৃষ্টি হওয়া দরকার, আমরা সে সময় বৃষ্টি দেখতেছি না। তো বিশেষ করে বর্তমান সময়ে এগ্রিকালচারের উপরে অনেক বড় একটা প্রভাব পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে যারা হচ্ছে মেরিন বায়োসায়েন্স রিলেটেড অ্যা টপিকে যারা গবেষণা করতে চায়, তাদের একটা পার্ট হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। আমরা জানি যে পৃথিবীর ১০০% এ মানে ওসান মানে মানে অক্সিজেনের উৎস হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে ১০০% এর মধ্যে 70% অক্সিজেন কাম ফ্রম ওসান। সমুদ্র থেকে কিন্তু আমাদের অ্যা আমরা যে অক্সিজেনের মানে সম্পূর্ণ প্রবাহ পৃথিবীর তার মধ্যে 70% কামস ফ্রম ওশান মানে সমুদ্র থেকে আসে। হ্যাঁ? তো আর এটাকে আমরা বলছি ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন মানে শৈবাল। হ্যাঁ? এই যে ফাইটোপ্লাঙ্কটন কিন্তু আবার কার্বন ডাই অক্সাইড কি করে? অ্যাবজর্ব করে। আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, আবার অক্সিজেন সরবরাহ করে ফাইটোপ্লাঙ্কটন, আবার সে কার্বন ডাই অক্সাইড কি করে? সে অ্যাবজর্ব করে নেয়। তাই তো? এবং যখন হচ্ছে সমুদ্রের ক্ষেত্রে যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, গ্লোবাল ওয়ার্মিং যখন বৃদ্ধি পাবে, তখন কি হবে? সমুদ্রের উচ্চ তাপমাত্রায় গভীর পানির ক্ষেত্রে পুষ্টি সরবরাহ কমিয়ে দেয়। বিশেষ করে ফাইটোপ্লাঙ্কটনের যে বৃদ্ধি আছে, এই ফাইটোপ্লাঙ্কটন যে বৃদ্ধি হবে, এটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। আবার বিশেষ করে আমি যদি মানে সমুদ্রপৃষ্ঠের কথা বলি, তো সমুদ্রপৃষ্ঠের ক্ষেত্রে দেখব যে এই রিজনের ক্ষেত্রে যখন গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, মানে এটা কিন্তু ২০০০ থেকে ২০১০ সালের একটা হচ্ছে ক্লাইমেটিক পিকচার। হুম? তো ক্লাইমেটিক পিকচার আমরা দেখতে পাচ্ছি যে আ আ হচ্ছে গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধির সাথে, সাথে আমাদের ফাইটোপ্লাঙ্কটন বৃদ্ধি কিন্তু কমে যাচ্ছে। বিশেষ করে হচ্ছে আমাদের ট্রপিক্যাল পার্টে। এটা এই পার্টটাকে আমরা বলি ট্রপিক্যাল পার্ট। এটা হচ্ছে এক্সট্রা ট্রপিক্যাল পার্ট।
আর এটা হচ্ছে আর্কটিক পার্ট, যেটাকে আমরা বলি মেরু অঞ্চল। হ্যাঁ, তো মেরু অঞ্চলের কিছু কিছু জায়গায় আবার কি হচ্ছে, আমাদের ফাইটোপ্লাঙ্কটন বৃদ্ধি পাচ্ছে, বাট সেই ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে টক্সিক ফাইটোপ্লাঙ্কটন, যেগুলো হচ্ছে মাছের খাদ্যের জন্য, মানে হচ্ছে যে উপযুক্ত খাদ্য দরকার সেটাকে হচ্ছে নষ্ট করে ফেলে। এবং এর পাশাপাশি হচ্ছে হচ্ছে ডিস্ট্রিবিউটেড হচ্ছে মেরিন ইকোসিস্টেম, বিশেষ করে ফাইটোপ্লাঙ্কটন কমে গেলে হচ্ছে মৎস্য সম্পদের যে হ্রাস আছে এটা কিন্তু হ্রাস হবে, যা সমুদ্রের জন্য খাদ্য শৃঙ্খলার জন্য অনেক বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ বহন করে। এবং উইকেনিং হচ্ছে কার্বন সিকোয়েস্ট্রেশন, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড যখন কমে যায় এবং 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 ওই রিলেটেড অঞ্চলে যখন টেম্পারেচার বৃদ্ধি পায়, সেখানে ফাইটোপ্লাঙ্কটন কমে গেলে কার্বন ডাইঅক্সাইডের যে শোষণের হার, হ্যাঁ, হচ্ছে মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ যে কার্বন ডাইঅক্সাইড যেটা গ্রহণ করা দরকার ওশানে, সেটা কিন্তু কমে যায়, এবং যার ফলে গ্লোবাল ওয়ার্মিং এর যে তীব্রতা এটা কিন্তু আরো বেড়ে যাবে। তো যারা ওশান সায়েন্সে আছে বা মেরিন সায়েন্সে আছে তাদের জন্য এই গবেষণার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়, এটা একটা কারেন্ট রিসার্চ টপিক আর কি। আচ্ছা, এরপর এর পরের স্লাইডে হচ্ছে এক্সট্রিম ওয়েদার, যেটাকে আমরা মনসুন ভেরিয়েবিলিটি বলি। তো আমরা দেখি যে হচ্ছে অ্যারিটিক মনসুন প্যাটার্ন, আমরা দেখি যে জুন জুলাই আগস্ট মাসে আমাদের মানে যে পরিমাণ বৃষ্টি হওয়া দরকার, এই পরিমাণটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ইন্টেন্সিফাই ফ্লাডিং দেখতে পারি, তারপর প্লগিং হচ্ছে ড্রাউটের পরিমাণ, বিশেষ করে দুর্বল হচ্ছে বৃষ্টিপাতের জন্য বা বর্ষা মৌসুমে, বিশেষ করে জুন জুলাই আগস্টে যে সময় বৃষ্টি হওয়া দরকার সে সময় হচ্ছে না, আবার হঠাৎ করে একদিনের বৃষ্টিতে আমাদের সম্পূর্ণ অঞ্চলটা ফ্লাড হয়ে যাচ্ছে। তো আমরা সেটাকে বলি ইন্টেন্সিফাই হচ্ছে ফ্লাডিং বলি আর কি। হ্যাঁ, তারপরে প্রলগিং হচ্ছে ড্রাউট, যে পরিমাণে হচ্ছে মিন টেম্পারেচার বা মিন যে বৃষ্টিপাত, মানে গড় যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের সংখ্যাটা কম, আবার হঠাৎ করে ইন্টেন্সিফাই হচ্ছে, হঠাৎ করে যে একদিনের বৃষ্টিতে আমাদের শহর নগর এগুলো তলায় যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট সংক্ষেপে তোমাদের একটা আগ্রহ তৈরি করার জন্য এখানে বলতেছি। তারপর হচ্ছে মনসুন লিঙ্ক এর ক্ষেত্রে আমরা হচ্ছে এপিডেমিক, বিশেষ করে আমরা দেখি যে বন্যার সময়, হ্যাঁ, যখন বন্যা হয় তখন দেখবে ডেঙ্গুর প্রকোপ হচ্ছে অনেক বেড়ে যায়, বিশেষ করে টাইফয়েড হয়, হ্যাঁ, বিশেষ করে ঢাকায়। তো এগুলা কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা অংশ আর কি। হুম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এআই, এবং আমরা যেটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। তো এআই এর ক্ষেত্রে আমরা কিভাবে ক্লাইমেট প্রেডিকশন করতে পারি, তো এখানে সেক্ষেত্রে ডিপ লার্নিং আছে, মেশিন লার্নিং আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। সেক্ষেত্রে আমরা ক্লাইমেট প্রেডিকশন করতে পারি, ক্লাইমেট ফোরকাস্টিং করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখি খবরে, দেখি মেট্রোলজিক্যাল ডেটার ক্ষেত্রে, দেখি মেট্রোলজিক্যাল আসপেক্টে আগামীকাল কি বৃষ্টি হবে কিনা। হ্যাঁ, অনেক সময় দেখি যে আবহাওয়া ভালো মতো প্রেডিকশন করা যাচ্ছে না, যে আমরা জানি না আগামীকাল কি বৃষ্টি হবে কিনা, বা বৃষ্টি যদি হয়ও সেই বৃষ্টির পরিমাণটা কি রকম, সেই বৃষ্টির পরিমাণটা কি সেটা আমরা ইন্টেন্সিফাই করতে পারি না। এটার জন্য মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো আমরা যেরকম করে প্রেডিকশন করতে চাচ্ছি, তো প্রেডিকশন রেটটা অনেক কি কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারি, এআই ব্যবহার করতে পারি, আমাদের প্রিডিকশন স্কিল বাড়াতে পারি, আর্লি ওয়ার্মিং সিস্টেম বাড়াতে পারি। এই যে কিছুদিন আগে বাংলাদেশে যে বন্যা হলো, এই বন্যার প্রকোপে কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা যদি আগে থেকে প্রিডিকশন করতে পারতাম যে ১০-১৫ দিন আগে যে আমাদের যে বৃষ্টি হবে, আমরা যদি আগে থেকে প্রিডিকশন করতে পারতাম তাহলে কিন্তু এরকম ক্ষয়ক্ষতি হইতো না। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ইকোনমিকে, আমাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে এই ন্যাচারাল ডিজাস্টার গুলো। তো ক্লাইমেট চেঞ্জের জন্য যেহেতু আমরা দায়ী না, অন্যান্য দেশ দায়ী, যারা বেশি করে কার্বন ডাই অক্সাইড ইমিশন করে, বিশেষ করে চায়না, ইউএসএ, হ্যাঁ? তো আমাদের মতো ছোট দেশগুলো কি করতে পারে? আমাদের মতো ছোট দেশগুলোর জন্য এরকম রিসোর্স বাড়াতে হবে। বিশেষ করে আমরা যেহেতু প্রেডিকশন করতে পারি, ফোরকাস্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা ক্লাইমেটের যে সিস্টেম আছে, আমাদের ওয়েদার যে সিস্টেম আছে, এটাকে প্রেডিক্ট করতে পারবো। তখন আমরা সেই অনুযায়ী যারা পলিসি মেকার আছে তাদেরকে আমরা অ্যাডভোকেসি করতে পারবো যে আমাদের বর্তমান সময় ফিউচার যে ক্লাইমেট, এই ক্লাইমেটের পরিবর্তন হচ্ছে, এর সাথে সাথে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথে আমাদের ইকোনমিক্যাল লস হতে পারে, আমরা কিভাবে এটার ব্যবস্থা গ্রহণ করতে পারি। হ্যাঁ, সেই জন্য আমাদের এই রিসার্চ গুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমি তো রিসার্চ করব, এখন রিসার্চ করার জন্য আমাদের কি কি টুল জানতে হবে, কি কি টুল আমাদের জানা দরকার, কারো কোনো আইডিয়া আছে? কি কি শেয়ার করবা, বা তোমরা আসলে কোন 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 টুল জানো? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শেয়ার, তোমরা চাইলে শেয়ার করতে পারো। হ্যাঁ, আনমিউট করে শেয়ার করো।
বা কেউ কোনো রিসার্চ টুল বা জানো কিনা, বা তোমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা এই টুলটা দিয়ে আমি এই গবেষণা করেছি, সামথিং লাইক দ্যাট। আসসালামু আলাইকুম স্যার। হুম ভাই রিসার্চের জন্য যে ডেটা অ্যানালাইসিস জন্য আমি পাইথন ইউজ করি। হুম তারপরে আমাদের বিভিন্ন যেমন স্টাডি এরিয়া হুম দেখানোর জন্য আমরা জিআইএস ইউজ করি। হুম তারপরে বিভিন্ন স্পেশাল অ্যানালাইসিস করার জন্য জিআইএস ইউজ করতে পারি, হুম এবং আমরা সাথে সাথে রিমোট সেন্সিংও ইউজ করি। হুম গুড। আর কেউ এর এর বাইরে আর কেউ কেউ কোনো টুল বা কোনো রিসার্চ স্কিল আমাদের জানতে হবে বা আমাদের জানা উচিত? ডাটা অ্যানালাইসিসের জন্য আমরা স্পেস কাজ করতে পারি ডাটা অ্যানালাইসিসের জন্য। হুম হুম ওকে, আচ্ছা। আমাদের একটা কমপ্লিট একজন রিসার্চার হওয়ার জন্য আমাদের এসেনশিয়াল কিছু রিসার্চ স্কিল আমাদের তৈরি করতে হবে। প্রথম হচ্ছে প্রোগ্রামিং স্কিল। হ্যাঁ, প্রোগ্রামিং স্কিল কি? প্রোগ্রামিং স্কিল বিশেষ করে পাইথন হতে পারে, ম্যাটল্যাব হতে পারে, এনসিএল হতে পারে, সিডিও হতে পারে। আহ, এ- এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর পাশাপাশি স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস। স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে ধারণা রাখতে হবে। তারপরে ক্লাইমেট ডেটা অ্যানালাইসিস। ক্লাইমেটের কিন্তু ডেটা আরেক ধরনের ডেটা, বিষয় নেট সিডিএফ ডেটা আছে, এক্সেল ফাইলের ডেটা আছে, হ্যাঁ, তারপরে স্টিভ ফাইলের ডেটা আছে, হ্যাঁ, বিশেষ করে জিআইএস এর ক্ষেত্রে। তারপরে একাডেমিক রাইটিং স্কিল। আমি যে গবেষণাটা করব, এই গবেষণাটা তো আমাকে অ্যাট দ্য মিন টাইম পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য আমাকে একাডেমিক রাইটিং আমার স্ট্রং হতে হবে। তো একটা কমপ্লিট সায়েন্টিফিক যদি ব্যাকগ্রাউন্ড কথা বলে, তাহলে এই ৪ টা স্কিল তার মাস্ট থাকতে হবে। আচ্ছা, এরপর আসি যে প্রোগ্রামিং স্কিল। এই একটু আগে কথা বললাম যে পাইথন, তারপর আর, এসপিএসএস, হ্যাঁ, এগুলো হচ্ছে মোস্ট পপুলার আরকি। ম্যাটল্যাব বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলো হচ্ছে অনেক বেশি ওল্ড, বাট সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করি, বাট পাইথন ইজ দ্য বেস্ট বর্তমান সময়। এবং ক্লাইমেট ডেটা অ্যানালাইসিস জন্য কিছু ডেডিকেট টুল আছে, বিশেষ করে এনসিএল, হ্যাঁ, সিডিও, এনকার, হ্যাঁ, এনসেও। তো এগুলা টুল আসলে আমরা বিশেষ করে আমাদের প্রোগ্রামিং স্কিলের জন্য এবং ক্লাইমেট ডেটা অ্যানালাইসিস জন্য ব্যবহার করি। ওকে, এরপর হচ্ছে কিছু একাডেমিক রিসোর্স। এখন এগুলো আমরা শিখবো কোথা থেকে? শেখার জন্য আমাদের রিসোর্স হচ্ছে, আমরা কিছু বই লিখেছি। আমার আমাদের রিসার্চ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি, তোমরা হয়তো অনেকে জানতে পারো বা অনেকে নাও জানতে পারো। তো অলরেডি আমরা পাইথনের বই লিখেছি, এসপিএসএস এর বই লিখেছি, এনসিএল এর বই লিখেছি, এবং স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা স্ট্যাটিস্টিক্স শিখতে চাও তাদের জন্য এসপিএসএস, যারা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করতে চাও তাদের জন্য পাইথনের বই, যারা ক্লাইমেট ডেটা অ্যানালাইসিস করতে চাও বিশেষ করে কিছু ডেডিকেটেড টুল আছে, এনসিএল ইজ গুড। তারপরে সায়েন্টিফিক আর্টিকেল পাবলিকেশন, যদি পাবলিকেশন করতে চাও, পাবলিকেশনের জন্য এই বইটা ইজ গুড। আমরা কিছু বই লিখেছি অলরেডি। এবং যাদের গ্রামেটের সমস্যা আছে, গ্রামেটিক্যাল ইরর হয় বা একাডেমিক রাইটিং অত বেশি স্ট্রং না, তাদের জন্য এই বইটা ইজ গুড। ওকে, এখন এই রিসোর্সটা কোথায় পাওয়া? এখানে লিঙ্ক দেয়া আছে। আমি লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার আগে এবং কিছু ইউটিউবে রিসোর্স আছে। ইউটিউবের রিসোর্স হচ্ছে একটা প্লে লিস্ট আছে। আমি তোমাকে একটা প্লে লিস্ট দিতে পারি। যে আমরা মানে গত মাসে আমাদের পাইথনের একটা প্লে লিস্ট ছিল। পাইথনে আমরা এ টু জেড করানোর চেষ্টা করছি। ফ্রিতে অনলাইনে অ্যাভেলেবল রিসোর্স আছে। ডক্টর জালাল নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা এখানে যাইতে পারো। ক্লাইমেট টক উইথ বাবুল, আমি কিছু কোর্স নিয়েছিলাম, সেখানে যাইতে পারো। এবং এর পাশাপাশি যে বই এবং রিসোর্স, এখানে কোর্স সহকারে সব ভিডিও দেয়া আছে আরকি। আমি এখানে লিঙ্কটা দিলাম। তোমরা, আমি একটু ক্লাসে যখন ব্রেক থাকবে, ব্রেকের সময় আমি এই রিসোর্স গুলো নিয়ে কথা বলবো আরকি। আচ্ছা। এরপর হচ্ছে আমাদের ব্রেক। ওকে। এখন ব্রেকে যাব। এটা আমরা মানে ১০ মিনিট ব্রেক। হ্যাঁ? তো ১০ মিনিটে তোমরা নিজেদের কাজ সারতে পারো। আমরা ১০ মিনিট পর আবার ব্যাক করব আরকি। এবং ইন দ্য মিন টাইম কারো কোনো জি ভাই, প্রশ্ন তাহলে আমরা থাকলে, হ্যাঁ, আমরা ১০ মিনিট পর ব্যাক পরবর্তী করব ৮টা আরকি। থেকে ৭টা থেকে শুরু। হ্যাঁ, হ্যাঁ। মানে অনেকে লাইনে থাকবা, মানে এখান থেকে লিভ নেওয়ার প্রয়োজন নাই। বাট তোমরা তোমাদের নিজেদের কাজ সারতে পারো আরকি। আমরা ১০ মিনিট ব্রেক আরকি।
আচ্ছা, ওকে। আচ্ছা, আচ্ছা। আমরা শুরু করব এখন। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? তো জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমাদের যেহেতু ব্রেক ছিল আরকি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই, আচ্ছা, দেখা যাচ্ছে। আমাদের আমাদের হচ্ছে ব্রেক ছিল, হ্যাঁ? তো আশা করি ব্রেক শেষ সবাই আবার মানে চলে আসছো। তো এখন আমরা এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে হায়ার এডুকেশন পাথওয়ে নিয়ে। আসলে আমরা এই যে রিসার্চ করব, এই যে রিসার্চ আমরা করলাম, এখন এই রিসার্চ তো বাংলাদেশে আমাদের মানে ব্যাচেলর এবং মাস্টার্স যে গবেষণা এবং এরপর আমরা হায়ার স্টাডি করার জন্য এই রিসার্চটা আরো বেশি ইমপ্রেসিভ করার জন্য আমাদের হায়ার এডুকেশন পাথওয়ে যেটা আমরা মানে যে জন্য হয়তো অনেকে বসে আছো, তো সেই পাথওয়েটা কি সেটা নিয়ে আমি এখন কথা বলবো আর কি। যেহেতু একদিনে আসলে সবকিছু কাভার করা অনেক বেশি ডিফিকাল্ট, তো আমি কিছু বুলেট পয়েন্ট দিয়ে আসলে এটা কাভার করার চেষ্টা করছি আরকি। তো আপ টু দ্য মার্ক ইন দ্য মিন টাইম যখন এটা শেষ হবে, হয়তো পরবর্তীতে আমরা কোনো স্পেসিফিক টপিক নিয়ে আগাবো আরকি, হ্যাঁ? তো এটা মানে মানে এই সেশনটা একটা জেনারেলাইজ মানে কথাবার্তা আরকি। তো ১ম কথা হচ্ছে এই হচ্ছে আমরা হায়ার স্টাডি পাথওয়েতে আমরা মূলত ৮ টা জিনিস নিয়ে কথা বলব। এটা হচ্ছে সিজিপিএ, হায়ার স্টাডি করার জন্য সিজিপিএটা কিরকম গুরুত্বপূর্ণ বা কিরকম সিজিপিএ থাকাটা দরকার। এরপর আমরা কথা বলব যে ফোকাস কোয়ালিটি রিসার্চ এবং রিসার্চ এক্সপেরিয়েন্স যেটা আমরা বলি, হ্যাঁ? এরপর হচ্ছে ফান্ডিং। এই মানে এরপর ফাইন্ড করতে ফাইন্ডিং ইউনিভার্সিটি আমাদের হচ্ছে ইউনিভার্সিটি ফাইন্ড করতে হবে যে কোন ইউনিভার্সিটি টা বেটার তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ইউনিভার্সিটি হায়ার স্টাডির জন্য বা স্পেসিফিকলি গবেষণার জন্য। এরপর হচ্ছে আমাদের স্কলারশিপ সার্চ করতে হবে, ফান্ডিং ক্রাইটেরিয়া কিরকম এটা দেখতে হবে এবং আইএলটিএস স্কোর যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, হ্যাঁ? এরপর হচ্ছে কালচার শক। আসলে আমি যখন বাংলাদেশ থেকে অন্য দেশে যাব সেক্ষেত্রে আমাদের কালচার ডিফারেন্স হবে, হুম? তারপরে জব অপরচুনিটি ফাইনালি, যে আমি যে রিসার্চ এই ক্যারিয়ারটাকে আরো এনহ্যান্স করার জন্য আমাদের জব অপরচুনিটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন সিজিপিএ ম্যাটার। সিজিপিএটা আসলে কতটা হওয়া দরকার? আমি আসলে সিজিপিএ নিয়ে অনেক গুরুত্ব অ দিয়ে আসলে এই সেশনে বলাটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট আমি তোমাদের সাজেস্ট করব যে যে বিএসএমআরএসটি হায়ার স্টাডি সোসাইটি আছে, রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, এদের একটা অনুষ্ঠানে আমি সিজিপিএ নিয়ে কথা বলছি। সিজিপিএটা আসলে কেমন হওয়া দরকার বা সিজিপিএটা কি আসলেই ম্যাটার করে কিনা হায়ার স্টাডির জন্য, বিশেষ করে লো সিজিপিএ, হ্যাঁ? বা যাদের হাই সিজিপিএ আছে। তো সেটা তোমরা দেখতে পারো। এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম এবং ফার্দার আ কোনো প্রশ্ন থাকলে আমরা তো শেষে আলোচনা করবই। এবং আমি যদি ওভারঅল কথা বলি যে বেস্ট সিজিপিএ হায়ার স্টাডির জন্য বিশেষ করে মানে ব্যাচেলর এবং মাস্টার্স এর জন্য বলতে পারি সেটা হচ্ছে 3.8 থেকে 3.4 আউট অফ 4 এ 4 যাদের তারা হচ্ছে অনেক জায়গা থেকে আগায় থাকবা। বিশেষ করে সিজিপি এর ক্ষেত্রে আরকি। সিজিপি ইস দ্যা ওয়ান অফ দ্যা ক্রাইটেরিয়া মাত্র। অনেকগুলা ক্রাইটেরিয়ার মধ্যে সিজিপি একটা ক্রাইটেরিয়া এবং বেটার 3.4 থেকে 3.7 এবং গুড যেটা ওভারঅল সিজিপিএ বলি আরকি 3 থেকে 3.33 বা 3 বলি আরকি। এটাকে গুড সিজিপিএ বলি আরকি। এবং আরেকটা বিষয় হচ্ছে যাদের সিজিপিএ বিলো 3 আচ্ছা এখানে বিলো 3 এটা কিন্তু খুব ভালো না আরকি হায়ার স্টাডির জন্য। যাদের সিজিপিএ খারাপ। বাট এটা পসিবল। পসিবল কেন বলতেছি? পসিবলের আ প্রধান উদাহরণ হচ্ছে আমি। আমার ব্যাচেলরের রেজাল্ট হচ্ছে 2.80 মানে আমাদের যখন আমরা ক্লাসে ভর্তি হই আমাদের মানে ব্যাচেলরে, তো সেখানে আমরা ১৬০ জন ভর্তি হই। তার মধ্যে হয়তো ১৫০ জন শেষ পর্যন্ত তারা ডিগ্রি পায়। তো তার মধ্যে আমার শেষের দিকে সিজিপিএ আরকি। মানে শেষের দিক থেকে হয়তো ৩য় বা ৪র্থ হবো আরকি সামথিং লাইক দ্যাট। বাট আমার জন্য সিজিপিএ মানে সিজিপিএটা অনেক বেশি ম্যাটার করছে। আমি যখন এপ্লাই করছি তখন সিজিপিএটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সিজিপিএ খারাপ থাকলে অনেক জায়গায় তুমি এপ্লাই করতে পারবা না। বাট সিজিপিএ ইস দ্যা ওয়ান অফ দ্যা ক্রাইটেরিয়া মাত্র। বাট সিজিপিএ সবকিছু না। সিজিপিএ ছাড়াও যাদের সিজিপিএ বিলো 3 তারাও হায়ার স্টাডির স্বপ্ন দেখতে পারে। তো সিজিপিএ এটা কোনো ম্যাটার না। আমার কাছে মনে হয় আরকি। বাট যাদের সিজিপিএ ভালো তার মানে হচ্ছে তাদের একাডেমিক অ্যা কোয়ালিফিকেশনটা খুব সুন্দর ট্রেন্ড বহন করে আরকি। হ্যাঁ? আচ্ছা, এরপর হচ্ছে আ
কোয়ালিটি রিসার্চ, যেটা আমি খুবই গুরুত্ব দেই, সেটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স। তোমরা যারা এখানে ব্যাচেলর শেষ করবা বা ব্যাচেলর শেষ করবা, পরবর্তীতে মাস্টার্সে শুরু করবা, তো সেই ক্ষেত্রে রিসার্চ এক্সপিরিয়েন্সটা গুরুত্বপূর্ণ। রিসার্চ এক্সপিরিয়েন্সটা আমাদের থাকা দরকার। ১ বছর হতে পারে, ৬ মাস হতে পারে। বিশেষ করে বিভিন্ন স্যারের আন্ডারে কিছু কাজ করা, বা এখন বাংলাদেশে অনেক রিসার্চ অর্গানাইজেশন হইছে, সেখানে ভলান্টিয়ারি কাজ করা। এর পাশাপাশি কিছু ল্যাব আছে। তো যারা রিসার্চ নিয়ে কাজ করে, সেক্ষেত্রে পাবলিকেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ? এবং এর পাশাপাশি কিছু ভলান্টিয়ারি ওয়ার্ক করা আরকি, শুরু করা আরকি। এবং এরপরে হচ্ছে এট লিস্ট একটা এশিয়া জার্নালে পাবলিকেশন থাকতে হবে। এট লিস্ট ওয়ান জার্নাল, যেটা তোমার হায়ার স্টাডি করার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য খুব বেশি গুরুত্ব বহন করবে আরকি। আচ্ছা, এরপর আসলে আমরা কিভাবে ইউনিভার্সিটি ফাইন্ড করব, কিভাবে ইউনিভার্সিটি খুঁজবো, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিগুলা তোমার জন্য বেটার, বা কোন ইউনিভার্সিটিগুলা তোমার জন্য ভালো হবে। তো আমি এই এই পিকচারে যাই। এই পিকচারে গেলে দেখতে পারবো যে এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের কিছু র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে। র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএতে 148টি ইউনিভার্সিটি, যারা ওয়ার্ল্ডের 100 টপ টপ 1000 ইউনিভার্সিটি হচ্ছে টপ 100 এর মধ্যে। তো টপ 500 এর মধ্যে এখানে 148টি ইউনিভার্সিটি আছে। ইউএসএ, বিশেষ করে নর্থ আমেরিকার পার্ট হচ্ছে ইউএসএ এবং কানাডা, 26টা ইউনিভার্সিটি। তারপরে ব্রাজিলের ক্ষেত্রে দেখতেছি ব্রাজিলে অনেকগুলো ইউনিভার্সিটি, 27টা আছে। এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে আমেরিকান। হ্যাঁ, আমাদের মহাদেশে যে কয়টা আছে তার মধ্যে আমেরিকা মহাদেশ একটা। তো আমেরিকা 2টা পার্ট, একটা হচ্ছে নর্থ আমেরিকা, একটা হচ্ছে সাউথ আমেরিকা। বাট নর্থ আমেরিকাকে সবথেকে বেশি প্রেফার করা হয়। এবং ইউরোপের কথা আছে, ইউরোপে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে হায়ার স্টাডি করার জন্য টপ ইউনিভার্সিটি আছে। তার মধ্যে জার্মানি আছে, ফ্রান্স আছে, হ্যাঁ, সুইডেন আছে, ডেনমার্ক আছে, হ্যাঁ। এই দেশগুলো অনেক বেশি ভালো আরকি, বিশেষ করে ইউরোপের। এবং এশিয়ার কথা যদি বলি, এশিয়ার ক্ষেত্রে চায়না ইজ দ্য টপ। চায়নাকে আমি ইজ দ্য কিং বলি। পরবর্তী সময়ে, পরবর্তী 100 বছর যদি কোনো দেশ লিড দেয়, তার মধ্যে চায়না ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি টু ডুইং হায়ার স্টাডি। এবং চায়না অনেক ভালো কোয়ালিটি গবেষণা করতেছে। চায়না ইজ দ্য বেস্ট, মানে এশিয়ার ক্ষেত্রে যদি বলি। তারপরে কোরিয়া, হ্যাঁ, কোরিয়া অনেক ছোট্ট একটা দেশ। হ্যাঁ, সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া 2টা পার্ট। আচ্ছা, নর্থ কোরিয়ার যে পার্টটা আছে সেটা কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক বেশি এস্টাবলিশ না, সেখানে আমরা যাইতে পারবো না, কারণ সেখানে ভিসা রেস্ট্রিকশন আছে। এবং সাউথ কোরিয়া ইজ ইমার্জিং কান্ট্রি। ইমার্জিং, অনেক ছোট্ট একটা দেশ কম্পেয়ার করলে অন্য দেশের তুলনায়। বাংলাদেশের থেকে একটু বড়, বাট এখানে 25টা র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেটা টেকনোলজির দিকে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। কম জনসংখ্যা এবং খুবই স্কিল ম্যান পাওয়ার এখানে। এবং জাপান ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি, 69 ইউনিভার্সিটি ইজ দেয়ার। তাইওয়ান ইজ দ্য ওয়ান অফ দ্য গুড কান্ট্রি টু ডুইং ইউর হায়ার স্টাডি। এবং এরপরে যে কথাটা বলবো, অস্ট্রেলিয়ার কথা বলবো আর কি। অস্ট্রেলিয়া নিজে একটা মহাদেশ। অস্ট্রেলিয়া 35 র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, সেখানেও হায়ার স্টাডির জন্য যেতে পারো। এবং ইন্ডিয়ার কথা আমরা সবসময় বলি, ইন্ডিয়ার কথা নাক ছিটকাই, কিন্তু ইন্ডিয়া আমাদের থেকে গবেষণায়, শিক্ষায়, আমাদের এশিয়ায় অনেক ভালো করতেছে। তারাও সামনে গবেষণা এবং শিক্ষায় আশা করি সামনে অনেক ভালো কিছু করবে। সেখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে আর কি। তো ইন্ডিয়াও ইজ দ্য গুড, তারাও অনেক ভালো গবেষণা ইনিশিয়েটিভ নিয়েছে আর কি। তো এটা হচ্ছে ওভারঅল পুরো ওয়ার্ল্ডে যদি আমি এডুকেশনের কথা বলি, রাশিয়ার কথা বাদ দিলাম। রাশিয়া ইজ দ্য গুড, বাট রাশিয়ার 2টা পার্ট, যেটা ইউরোপের পার্ট রাশিয়ার কিন্তু পুরো সম্পূর্ণ একটা দেশ। এই দেশের কিন্তু যেটাকে ইউরোপের যে পার্টটা আছে, যেমন মস্কো, হ্যাঁ, তারপর অন্যান্য যে সিটিগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু এই পার্টে, এখান থেকে এত পুরো রাশিয়ার 80% মানুষ এইখানে বাস করে, এই রিজনে। আমি যদি দেখাই, এই রিজনে বাস করে আর কি। এইখান থেকে এই রিজনে অনেক ইউনিভার্সিটি, বিশেষ করে মস্কো এবং অন্যান্য যে ভার্সেটাইল সিটিগুলো, সেগুলো এইখানে। আর বাকি যে অঞ্চলটা আছে রাশিয়ার, এই অঞ্চলে খুব কম মানুষ বাস করে, মাত্র 10% টু 15% মানুষ বাস করে, বিকজ দেয়ার ল্যান্ডস্কেপ ইজ নট গুড টু লিভিং হেয়ার। এখানে বসবাসের জন্য ভালো না, কারণ এখানে সার্বিয়ার মতো জায়গা আছে যেখানে অনেক বেশি মরু অঞ্চল, যেখানে সবসময় বরফে আচ্ছাদিত থাকে। বাট রাশিয়া ইজ দ্য গুড, বাট ইফ ইউ চুজ দ্য গুড ইনস্টিটিউট ফর ইউর রিসার্চ, দেন ইউ ক্যান গো। আমি এটা প্রেফার করি আর কি।
দেশ কোনো ম্যাটার না, বাট গবেষণা এবং গবেষণা এনভায়রনমেন্ট ইজ দ্য কি অ্যাসপেক্ট টু ডুইং রিসার্চ। ওকে, এখন আমি এখানে ছিলাম আর কি। হ্যাঁ, তো এইভাবে আমরা ইউনিভার্সিটি ফাইন্ড করতে পারি। আমরা ওয়েবসাইট দেখতে পারি, গুগল স্কলারে আমরা রিসার্চ আর্টিকেল পড়তে পারি, সেখান থেকেও ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায় তোমার ক্ষেত্রে। তারপর হচ্ছে রিসার্চ গেট অ্যাকাউন্ট থেকেও আমরা ইউনিভার্সিটি ফাইন্ড করতে পারবো। হুম, বা ইউনিভার্সিটির বিভিন্ন জব পোর্টালে দেখতে পারবো যেখানে স্কলারশিপের অবস্থা কিরকম। হ্যাঁ, আচ্ছা, এরপরে স্কলারশিপ ক্ষেত্রে আমরা প্রফেসরদের ইমেইল করি। প্রফেসরদের ইমেইল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তুমি যদি কোনো প্রফেসরকে ম্যানেজ করতে পারো, তো প্রফেসর তোমার স্কলারশিপ, লিভিং কস্ট সবকিছু, প্লেন ফেয়ার থেকে সব শুরু করে সবকিছু তোমাকে সে প্রফেসর মানে দিবে আর কি। তার বিনিময়ে তোমাকে প্রফেসর ল্যাবে কাজ করতে হবে। সেটা পিএইচডির ক্ষেত্রে হতে পারে, মাস্টার্সের ক্ষেত্রেও হতে পারে। তো এমনি আমি একটা টেমপ্লেট তোমাদের দেখাই। এটা হচ্ছে আমি যখন কোরিয়াতে ইমেইল লিখছিলাম, তো কোরিয়াতে ইমেইল লেখার একটা ইমেইল আমি প্রফেসরকে লিখছিলাম এরকম যে আমি তোমার আন্ডারে ইন্টিগ্রেটেড পিএইচডি করতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি লিখছিলাম যে ডিয়ার প্রফেসর, আমি অমুক, আমি হচ্ছে এখান থেকে ব্যাচেলার শেষ করছি, আমি এখান থেকে আমি তোমার সাথে এই বিষয়ে কাজ করতে চাই, যেহেতু আমি ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে কাজ করি, ক্লাইমেট এক্সট্রিম নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি এই একটা রিসার্চ টাইটেল আমি তাকে লিখলাম যে আমি তোমার সাথে এই বিষয়ে কাজ করতে চাই, এবং এটা হচ্ছে একটা প্রপোজ টাইটেল। যেহেতু আমার আগে থেকে রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল, আমি আগে থেকে রিসার্চে কাজ করি এবং আগে থেকেই স্টুডেন্টদের ক্লাস নিয়েছি বা টিচিং এক্সপিরিয়েন্স ছিল আমার, তো সেক্ষেত্রে আমি তাকে এই রিসার্চ টাইটেলটা তাকে আমি প্রপোজ করলাম। বাট আমি জানি যে সে কোন বিষয় নিয়ে গবেষণা করে, সেই বিষয় নিয়ে গবেষণা করার জন্য আমি তাকে এই বিষয়ে লিখলাম, এবং আমি তাকে বললাম যে আমি আমি অলরেডি এই বিষয়ে গবেষণা করছি এবং আমার রিসার্চ পেপার পাবলিশ হয়েছে হচ্ছে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নে, হচ্ছে আমেরিকান মেডিকেল সোসাইটিতে। বাট আমি তোমার হচ্ছে একটা ইমেইলের তোমার রিপ্লাইয়ের জন্য, কনসিডারিং রিপ্লাইয়ের জন্য আমি অপেক্ষা করতেছি। ইফ ইউ ওয়ান্ট দেন উই ক্যান ডিসকাস মোর, আমি আরো ডিপ ডিসকাস করতে চাই। তো অনেকে ইমেইলে অনেক কিছু লিখে, বাট আমি ইমেইলে খুবই কনসাইজ, খুবই জেনারেলাইজ কিছু কথাবার্তা লিখেছি। তো এটা হচ্ছে আমার ইমেইল যখন আমি করতাম প্রফেসরদের তখনকার একটা ইমেইলের টেমপ্লেট আর কি এটা। ওকে, এখন ইমেইলের রিপ্লাই কিরকম হয়? তো ইমেইল তো আমি করলাম, প্রফেসররা অনেক সময় প্রফেসর রিপ্লাই দেয় না, হয়তো তুমি 200 300 400 500 ইমেইল করলা, বাট প্রফেসর তোমাকে রিপ্লাই দিচ্ছে না। কেন রিপ্লাই দিচ্ছে না? হয়তো তোমার রিসার্চ তার সাথে অ্যালাইন করতেছে না, হয়তো তোমার রিসার্চ ইন্টারেস্ট তার সাথে ম্যাচ করতেছে না, বা তোমার কোনো একটা স্কিল তার পছন্দ না, সামথিং লাইক দ্যাট। এই জন্য হয়তো প্রফেসররা তোমার ইমেইলে রিপ্লাই করে না। বাট রিপ্লাইগুলো কেমন হয় সেটা একটু দেখি। আমি যখন মেইল করতাম প্রফেসরদের তখন হয়তো আমি খুব কম মেইল করেছি, হয়তো 30 বা 25টা ইমেল করেছি পুরো ওভার দ্য ওয়ার্ল্ডে। হ্যাঁ, কানাডাতে, এশিয়ার মধ্যে কোরিয়াতে, জাপানে, তারপর ইউএসএ ইমেল করছি, তারপর অস্ট্রেলিয়া ইমেল করছি। তো তারা আমাকে রিপ্লাই করতো। কেন রিপ্লাই করতো? হয়তো আমার গবেষণার সাথে তার 100% ম্যাচ করতো। তো ইমেইল করার আগে প্রফেসরদের নিয়েও একটা গবেষণা করা দরকার। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ইমেইলের টেমপ্লেট তোমাদের মানে বোঝানোর জন্য আর কি। তো এই ইমেইলের রেসপন্সটা কিরকম? রেসপন্সটা এরকম যে ডিয়ার বাবু, তোমাকে ধন্যবাদ, তুমি তোমার ইন্টারেস্টের জন্য তুমি ডক্টরাল প্রোগ্রামে আমার ল্যাবরেটরিতে অমুক ল্যাবে, আমি যেহেতু এই যে সাদা বা হোয়াইট মানে ইউলো মার্কার দিছি, বিশেষ করে এখানে সমস্যা হচ্ছে তাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়াটা খুব বেশি ডিফিকাল্ট। হ্যাঁ, তো সেজন্য আমি এটা ইয়েলো মার্কার দিয়ে দিছি, এবং সে আমাকে বলল যে তোমার সিভি এবং তোমার পেপার এটা খুবই ইফেক্টিভ আর কি। এটা 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 বহন করে যে তোমার সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট 100% অ্যালাইন, ম্যাচ করে আর কি। তো সেই ক্ষেত্রে সে আমাকে অফার করলো যে ঠিক আছে, আমরা একটা ইন্টারভিউ কল করবো আর কি। তুমি যে ভালো রিসার্চ, আর তুমি আমাকে একটা ইন্টারভিউ দাও। ইন্টারভিউ দেওয়ার পর তারপর আমরা ডিসিশন নেবো পরবর্তীতে তুমি আমার ল্যাবে কাজ করবা কিনা। বাট এটা একটা পজিটিভ রিপ্লাই, এটা একটা পজিটিভ রিপ্লাই, মানে সে আমাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করবো, ওকে ঠিক আছে, তোমার সবকিছু ম্যাচ করলো এবং আমার কাছে ফান্ড আছে, তুমি আমার কাছে আসবে, এরকম কিছু একটা। আচ্ছা, এরপর আরেকটা ইমেইল, এটা আরেকটা প্রফেসরের ইমেইল। সে প্রফেসরকে আমি জাস্ট সেম জিনিস বাট একটু চেঞ্জ করে লিখলাম যে আমি তখন হচ্ছে এখানে অনার্স শেষ করেছি এখানে, এবং আমি
তখন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তখন মাস্টার্স ভর্তি হয়েছে আমার দ্বিতীয় সেমিস্টার শেষের দিকে আর মাস্টার শেষের দিকে। এবং একই সাথে আমি হচ্ছে রিসার্চ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সোসাইটিতে আমি ট্রেনার হিসেবে কাজ করতাম। আমি স্টুডেন্টদের ক্লাস নিতাম, পাইথন পড়াইতাম। তো আমার টিচিং এক্সপিরিয়েন্স ছিল। এবং আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, তার আমি একটা রিসার্চ টাইটেল আমি তাকে লিখে দিলাম যে তুমি এই বিষয়ে কাজ করো, আমি এই বিষয়ে তোমার সাথে কাজ করতে চাই। কারণ আমি তার প্রোফাইলটা আমি আগে থেকে জানি, তার সাথে ম্যাচ করে আর কি। এবং আমি প্রিভিয়াসলি এই বিষয়ে কাজ করছি। এবং আমার পার্সোনাল ওয়েবসাইট, আমি তাকে একটা আমার পার্সোনাল ওয়েবসাইট ট্যাগ করে দিলাম যে আসলে তুমি যদি আরো ডিটেলস জানতে চাও আমার পার্সোনাল ওয়েবসাইট, তাকে ম্যাচ করলাম, তাকে এটা পাঠিয়ে দিলাম। তারপর তো আমরা সিসি এইভাবে লিখি। তো তার ফিরতি ইমেইলটা কি? ফিরতি ইমেইলটা এরকম যে হাই, আই এম সরি। ও, তার মধ্যে আরেকটা বিষয়, আমি যখন তাকে ইমেইল করছি সে ইমেইলটা সামহাও মিস করে গেছে। হ্যাঁ, মিস করে যে পরবর্তী সপ্তাহে সে আমাকে আবার মেইল করছে যে ওই সপ্তাহে সে ইমেইলে রিপ্লাই করে নাই, সামথিং লাইক দ্যাট। এই দেখো এখানে কিন্তু মেইল, এখানে টাইম দেয়া আছে 19শে ফেব্রুয়ারি তাকে আমি ইমেইল করছি, তাই তো? 19শে ফেব্রুয়ারি 2023। সে আমাকে 22শে ফেব্রুয়ারি সে আমার মেইলে রিপ্লাই দিছে। তার মানে কি, সে কিন্তু আহ, কয়েকটা দিন পরে আমার মানে হচ্ছে মেইলে রিপ্লাই দিছে, 2-3 দিন পরে ইমেইলে রিপ্লাই দিছে, তাই তো? আচ্ছা। তো সে বলছে যে আই এম সরি টু মিসিং ইউর প্রিভিয়াস ইমেইল অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট। তোমার ইন্টারেস্টের জন্য ধন্যবাদ। আই জাস্ট রিড ইউর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিভি। তোমার সিভি এবং ব্যাকগ্রাউন্ড আমি এটা পড়েছি। ইটস ইটস সেমস টু ইউ আর কোয়াইট অ্যাক্টিভ অ্যান্ড ওয়েল ট্রেইন সায়েন্টিস্ট। তার মানে কি, এই রিপ্লেটা খুবই একটা পজিটিভ রিপ্লে, যেটা প্রফেসর আমাকে নিতে চাচ্ছে, সামথিং লাইক দ্যাট। এখন ইফ ইউ আর ফাইন দেন ইউ ক্যান হ্যাভ এ ভিডিও কম সামথিং। সে আমার সাথে একটা ইন্টারভিউর সাথে কথা বলতে চায়, ইন্টারভিউ কলে কথা বলতে চায়। তো তারপর তো আমাদের ইন্টারভিউ হলো, তারপর অনেক ইমেইল চালাচালি হলো, হ্যাঁ, তারপর ফাইনালি আমার স্কলারশিপ হইলো, সামথিং লাইক দ্যাট। তারপর আমি আসলাম। আচ্ছা, এরপর হচ্ছে হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন প্রসেস। যখন মানে প্রফেসররা তোমাকে অ্যাপ্লাই করবে, তোমার ভিসা অ্যাপ্লিকেশন ইজ দ্য গুড, দ্য প্রফেসর অ্যাকসেপ্ট করবে। তারপর প্রফেসর তোমাকে নিজেই বলবে যে আসলে তুমি এখন অ্যাপ্লাই করো, এই ফান্ডিং আছে, স্কলারশিপ আছে, এখানে অ্যাপ্লাই করো। তখন আর তোমার কোনো কাজ নেই। প্রফেসর তখন তোমাকে নিজেই সবকিছু বলে দেবে। হ্যাঁ, তখন তোমার কোনো কাজ নেই। জাস্ট তোমার কাজ হচ্ছে তোমার যে আহ, মানে প্রসেসের ক্ষেত্রে আর কি, অ্যাপ্লিকেশন প্রসেসে তোমার কোন ডকুমেন্টগুলো তোমাকে রেডি করতে হবে। প্রথম কাজ হচ্ছে সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমরা অ্যাপ্লাই করি। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, বা আমি অ্যাপ্লিকেশন করলে আমার একটা ফি দিতে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, আলাদা ইয়ে। তারপরে তোমার হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্কুল, কলেজ, ব্যাচেলার, মাস্টার্স যদি থাকে। তারপরে ইংলিশ প্রফিসিয়েন্সি, আইএলটিএসটা খুবই গুরুত্বপূর্ণ। আইএলটিএস কিন্তু দিতে হয়। আমি যাদেরকে হায়ার স্টাডি করার জন্য যারা বাইরে যেতেছে তাদেরকে মাস্ট সাজেস্ট আইএলটিএস বা টোফেল দিতে হবে। আইএলটিএস বা টোফেল না দিলে কিন্তু তুমি ক্রাইটেরিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ইউনিভার্সিটি কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে, তোমাকে আইএলটিএস এ ন্যূনতম 6.5 বা 6 সামথিং লাইক দ্যাট তোমার এটা লাগবে। তারপরে ফাইন্যান্সিয়াল রিসোর্স, যেটা আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি। তারপরে ট্রান্সক্রিপশন রেকর্ড বলি, পাসপোর্ট সাইজ ছবি, হ্যাঁ, পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট। ইট ইজ দ্য গুড। অ্যানাদার থিং ইজ দ্য মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার ইজ দ্য কি অ্যাসপেক্ট ডুইং দ্য হায়ার স্টাডি। অ্যান্ড এসওপি হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, যেটাকে আমি বলি যে আমি আসলে আমি প্রথমে কি করলাম। আমি যখন এসওপি লিখতাম, এসওপি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এসওপি মানে লেখার জন্য তোমার একটা স্টোরি লিখতে হবে যে আমি ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, বড় হওয়ার পর আমার সায়েন্স ভালো লাগতো, সায়েন্স থেকে আমাকে অ্যালাইন করতে হবে। এটা কিন্তু ভালো লাগাটাকে, না লাগাটাকে কিন্তু তোমাকে অ্যালাইন করতে হবে। তুমি যে গবেষণা করবে এটার সাথে অ্যালাইনমেন্ট থাকতে হবে। হ্যাঁ, একটা স্টোরি লিখতে হবে তোমাকে, অ্যালাইন, এটাকে বলে এসওপি বলে। এসওপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মোটিভেশন লেটার, আসলে যে তুমি এই বিষয়ে গবেষণা করতে চাও, এটার মোটিভেশন কি, এটা দিয়ে তুমি কি করবা। আফটার দ্যাট, ইফ ইউ কমপ্লিট ইউর পিএইচডি অর মাস্টার্স দেন ইউ ক্যান ব্যাক ইউর কান্ট্রি অ্যান্ড সার্ভ। তুমি তোমার পিএইচডি অর্জন করার পর তোমাকে তো এটা সার্ভ করতে হবে কমিউনিটি, সায়েন্টিফিক কমিউনিটি। তোমাকে তো এটা আহ, তুমি যে জ্ঞান অর্জন করলে এই জ্ঞানটা তো ছড়াই দিতে হবে। হ্যাঁ, তো রিসার্চ ইজ নট লুক লাইক দ্যাট, তুমি গোপন করে রাখলা, হ্যাঁ, তুমি কাউকে শেখাবা না। ইট ইজ নট লাইক দ্যাট। ইট ইজ লুক লাইক দ্য ওপেন গবেষণা অ্যান্ড সায়েন্টিফিক কমিউনিটি, তোমার অবদান কি এটা কিন্তু ওপেন করতে হবে। তো এইরকম একটা মোটিভেশন লেটার লিখতে হবে সুন্দর করে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে
সাধারণত এটা প্রফেসর দেয়, সুপারভাইজার দেয়। তারপরে তুমি যার আন্ডারে রিসার্চ করতে চাও বা রিসার্চ করতেছো সেও দিতে পারে। তো আমাদের সাধারণত রিকমেন্ডেশন লেটারটা আমরা সাধারণত প্রফেসরদের কাছে নেই, যারা আমরা প্রিভিয়াস কারোর সাথে সুপারভাইজ কারোর সাথে কোনো রিসার্চ কাজ করলে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তাদের কাছে একটা রিকমেন্ডেশন লেটার নেই। সেটা আমি সাজেস্ট করবো একাডেমিশিয়ান যারা, তাদের কাছ থেকে নেওয়া, বিশেষ করে তোমাদের যেমন আমাদের স্যারদের কাছ থেকে নিলে সেটা ইট ইজ বেটার। বাট ইফ ইউ হ্যাভ অ্যানাদার অপরচুনিটি, তোমার কাছে অন্য অন্য অপরচুনিটি থাকে, যারা বাইরে পিএইচডি করতেছে বা কেউ একজন একাডেমিশিয়ান আছে বা তার ল্যাব আছে বা তার রিসার্চ প্রোফাইল ইজ দ্য রিস, দেন ইউ ক্যান টেক দ্য রিকমেন্ডেশন লেটার। আই থিঙ্ক ইট ইজ গুড ফর ইউ। তো এটা আহ, মানে এটা নেওয়া যেতে পারে। তো ফাইনালি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো যেহেতু আজকে সংক্ষেপে আমি আসলে শেয়ার করলাম। আপাতত আমার সেশন এখানেই শেষ। আপাতত আমি শেষ করলাম। হ্যাঁ, আশা করি আমাদের 11টা 23 বাজে, আমি 6 মিনিট আগে শেষ করেছি আর কি। তো এখন আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার সেশন হবে। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক মি। ফ্লোর ইজ ওপেন ফর ইউ। তোমাদের জন্য এখন ফ্লোর ওপেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। হুম হুম। কার কোনো কোশ্চেন থাকলে তোমরা হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারো আর কি। যে কোনো কোশ্চেন হতে পারে এখানে, পার্সোনাল, ইনপার্সোনাল, যে কোনো কোশ্চেন। যেহেতু 2 ঘন্টায় আসলে আমাদের হায়ার স্টাডি নিয়ে সম্পূর্ণ কথা বলা অনেক বেশি ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করেছি আর কি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। ভাই আসসালামু আলাইকুম। হুম হুম, ওয়ালাইকুম আসসালাম। ভাই হচ্ছে বিদেশে যাওয়ার জন্য কয়টা রিসার্চ পেপারের জরুরি এবং রিসার্চ ওয়ার্ক দেখানো কতটা জরুরি, এবং কি জানি যে প্রফেসরের ওই ভিশন নিয়ে কাজ করতে পারলে বেটার হয়, কিন্তু রিসার্চ পেপার থাকাটা কয়টা হলে ভালো হয়? রিসার্চ পেপার কয়টা এটা গুরুত্ব না, রিসার্চ পেপার একটা হলেও ইজ গুড। মিনিমাম একটা, বা তোমার একটা রিসার্চ এক্সপিরিয়েন্স, তুমি যে গবেষণা করতে পারো এটা তাকে বোঝাতে হবে। সেটা যে কোনো ভাবে বোঝানো যেতে পারে। বাট রিসার্চ পেপার ইজ দ্য কি, রিসার্চ ইজ দ্য কি ডকুমেন্ট টু শো সামথিং, যে তুমি আসলে দেখো না এটা পাবলিশ হয়েছে, মানে পাবলিশ মানে সাইন্টিফিক কমিউনিটিতে অ্যাপ্রুভ তুমি যে গবেষণাটা করলা। এখন বাংলাদেশের আসপেক্টে যদি আমি বলি, বাংলাদেশে যে গবেষণাগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম গুলো সার্ভে রিসার্চ। তো সার্ভে রিসার্চ আসলে বাইরের দেশে হয় না, বাইরের দেশে সাইন্টিফিক গবেষণা হয়। বাংলাদেশে যেমন আমরা ম্যাথ বা ফিজিক্সের যেটা আমরা মুখস্থ করি, বাট বাইরে এটা ইমপ্লিমেন্ট করা হয়। ম্যাথ বা ফিজিক্স আমি জানি, এটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম। তো আমি সাজেস্ট করব যে যে কোনো একটা পাবলিকেশন, বাট ওই একটা পাবলিকেশনে তুমি যে জিনিসটা রিস্ক করবা, জানবা, লার্ন করবা, এটা তোমার পরবর্তী গবেষণার জন্য অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করবে, যে ইউ আর ক্যাপাবল টু ডুইং সামথিং। আর কোনো কোশ্চেন? ভাই আইএলটিএস পরীক্ষাটা মানে কতদিনের মধ্যে দেওয়া উচিত, আর হচ্ছে কিভাবে আমরা হচ্ছে প্রসেসিং এর ক্ষেত্রে আমরা কোন সেশনটা ধরবো, এই ডেডলাইনটা কিভাবে একটু ঠিক করার প্রসেসটা যদি বলতেন একটু ভালো হতো। আচ্ছা, হায়ার স্টাডি করার আগে মূলত আইএলটিএসটা দেওয়া জরুরি হচ্ছে যখন অনার্স শেষ করবা বা মাস্টার্স ফার্স্ট ইয়ারে, তখন আইএলটিএসটা দেওয়া দরকার। কারণ আইএলটিএস এর বয়স সীমা থাকে হচ্ছে 2 বছর। তো আমি প্রেফার করি যে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া দরকার ব্যাচেলার শুরু থেকে, ব্যাচেলারের থার্ড ইয়ার থেকে। আর পরীক্ষা দেওয়া দরকার হচ্ছে অনার্স শেষে। অনার্স যখন শেষ হবে তখনই ব্যাচেলারটা দেয়া, কারণ তখন যে তোমার গবেষণা থাকে ইজ গুড। আর আমি প্রেফার করি যে অ্যাপ্লিকেশন করার 6 মাস আগে আইএলটিএস সার্টিফিকেটটা থাকা তোমার জরুরি। আর কোন কোন সেশন, পুরো ওয়ার্ল্ডের 2টা সেশন খুব গুরুত্বপূর্ণ, একটা ফল একটা স্প্রিং। ফল সেশন যেটা, সেটা হচ্ছে আহ, এখন শুরু হবে, মার্চ মাসে শুরু হবে। আর স্প্রিং যে সেশনটা, তো সরি, ফল সেশনটা শুরু হয় হচ্ছে, ফল সেশন শুরু সেপ্টেম্বর মাসে, আর স্প্রিং যে সেশন সেই সেশনটা শুরু হয় হচ্ছে মার্চ মাসে। তো যখন মার্চে যখন কোনো অ্যাপ্লিকেশন শুরু হয়, মানে অ্যাপ্লিকেশন থেকে মার্চ থেকে ক্লাস শুরু হয়, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয় সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর থেকে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে মার্চের জন্য। আর সেপ্টেম্বরে যখন ক্লাস থাকবে তো সেটা শুরু হবে মার্চ থেকে।
তো 6 মাস আগে যে সেশন ধরবা তার 6 মাস আগে তোমার এই ফাইল, ইন্টারভিউ, ফান্ডিং, এভরিথিং ইউ ক্যান কমপ্লিট, তোমাকে কমপ্লিট করতে হবে 6 মাস আগে। তারপর 6 মাস পর তুমি আসলে ওই ইউনিভার্সিটিতে যে ক্লাস শুরু করবা বা তোমার পিএইচডি বা মাস্টার শুরু করবা। আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্লক মানে কেমন থাকাটা জরুরি এবং হচ্ছে আপনার ওই দেশে হচ্ছে কাজ পাওয়ার পসিবিলিটি কেমন, লিভিং এক্সপেন্স কেমন এবং স্কলারশিপ পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকলে ভালো হয়, মানে স্কলারশিপ পাওয়া যাবে সহজে? আচ্ছা আচ্ছা, এই যে ক্রাইটেরিয়া, এই যে আমি ক্রাইটেরিয়া লিখছি স্কলারশিপ পাওয়ার জন্য, এগুলো ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সিজিপিএ, সিজিপিএ গুরুত্বপূর্ণ। তারপরে ফোকাস কোয়ালিটি রিসার্চ, একটু আগে বললাম যে তোমার রিসার্চ থাকতে হবে, কোয়ালিটি রিসার্চ থাকতে হবে। তারপরে হচ্ছে ফাইন্ড ইউনিভার্সিটি ফাইন্ড করবা, বাট স্কলারশিপ, স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু এই কোয়ালিটি রিসার্চ কিন্তু তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্কলারশিপ দেবে মূলত তোমাকে রিসার্চ করার জন্য। এরপরে আইএলটিএস স্কোর লাগবে, অ্যাপ্লিকেশন প্রসেস। এখন তুমি বললা যে কোন দেশে যাব, যাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট খুব গুরুত্বপূর্ণ জিনিস না, কারণ স্কলারশিপ পাইলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে না। বিভিন্ন স্কলারশিপ আছে, গ্লোবাল স্কলারশিপ গুলা, বিশেষ করে কমনওয়েলথ স্কলারশিপ, প্রফেসর ফান্ডিং স্কলারশিপ, তারপরে বিভিন্ন দেশের সেন্ট্রাল স্কলারশিপ, যেমন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল স্কলারশিপ, কোরিয়ান সেন্ট্রাল স্কলারশিপ, তারপরে চাইনিজ সেন্ট্রাল স্কলারশিপ, বিভিন্ন ইরাসমন্ডুস স্কলারশিপ, এগুলো কিন্তু সেন্ট্রাল স্কলারশিপ। এগুলোর জন্য তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট, ব্লক অ্যাকাউন্ট কিছু দেখাতে হবে না। তুমি কখন এগুলো লাগবে, যখন তুমি সেলফ ফান্ডিং এ পড়তে যাবা তখন। যেমন অনেকে জার্মানিতে যায়, জার্মানিতে কোনো টিউশন ফি নাই, বাট জার্মানিতে তোমার ব্যাংকে টাকা দেখাতে হয় 25 লাখ 30 লাখ এরকম টাকা তোমার 6 মাস ব্যাপী 1 বছর ব্যাপী রাখতে হয়। এটা কিন্তু স্কলারশিপ না কোনো, তুমি কারণ জার্মানিতে কোনো টিউশন ফি নাই। তোমার লিভিং কস্ট যেটা, সেটা তোমাকে কাজ করতে হবে, কাজ করে তোমাকে ইয়ে করতে হবে। সেক্ষেত্রে তো তুমি সায়েন্টিফিক কোনো কাজ করলে না, তোমার রিসার্চ কোনো পাথওয়ে না। আমাদের আজকের কথাটা হচ্ছে পাথওয়ে অফ রিসার্চ। রিসার্চ করলেই কেবলমাত্র তুমি স্কলারশিপ পাবা, আদারওয়াইজ ইউ আর নট ক্যাপেবল টু ডুইং পিএইচডি উইদাউট স্কলারশিপ। স্কলারশিপ উইদাউট স্কলারশিপে আসলে পিএইচডি বা মাস্টার্স করাটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট অনেকেই যায় সেলফ ফান্ডিং এ, অথবা যে কান্ট্রিগুলোতে মধ্যে স্কলারশিপ নাই, এই টিউশন ফি নাই, ফ্রি টিউশন ফি, সেখানে যে তারা একটা প্রফেশনাল মাস্টার্সে ভর্তি হয়, হয়ে মাস্টার্স কমপ্লিট করে সে তারপরে ওই দেশে জবটা করে, সামথিং লাইক দ্যাট। এটা অন্য একটা ট্র্যাক আর কি, এটার সাথে রিসার্চের কোনো সম্পর্ক নেই। বাট যারা গবেষণা করবে তাদের জন্য সবকিছু ফ্রি। তুমি যেখানে যাও না কেন, তুমি দেশে যাবা, আসবা, ফিরবা, is every time, everything can bear your institute and your professor and your research funding। তোমার রিসার্চ ফান্ডিং, তোমার প্রফেসর এবং গভর্নমেন্ট তোমাকে সবকিছু দেবে। তো এই জন্য অ্যাকাউন্টে টাকা থাকাটা গুরুত্বপূর্ণ না। আর কার কোনো কথা বা জিজ্ঞাসা? তোমরা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, যারা কিছু জানো না তারাও জিজ্ঞেস করতে পারো। এটা কোশ্চেন আর আনসার সেশন, এই জন্য কোশ্চেন আর আনসার সেশন রেখে দিয়েছি আমি আর কি 20 মিনিট। তোমাদের কোনো কিছু জানা বা কোনো কিছু আগ্রহ থাকলে বলতে পারো। ভাই ওই দেশে পড়াশোনার পরে আর কি জব পাওয়ার ফ্যাসিলিটি কেমন, ওই দেশে কি থাকা যাবে বা এরকম একটা কিছু, হ্যাঁ, যেমন অবশ্যই, ইউরোপিয়ান কান্ট্রি? অবশ্যই তুমি যেখানে থাকতে চাও সেখানে থাকতে পারবা। সায়েন্টিস্ট বা গবেষকদের পৃথিবীতে ভাতের, কাপড়ের, জায়গার অভাব নাই। তুমি যে দেশে যাও না কেন ওই দেশে তোমাকে নেবে, যদি তুমি ভালো গবেষক হয়ে থাকো এবং নাগরিকত্ব পেতে পারো আর কি, যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট। বাট তোমাকে ভালো গবেষক হইতে হবে, ভালো সায়েন্টিস্ট হইতে হবে। এবং সায়েন্টিস্ট হওয়ার জন্য তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, রেজাল্ট
হ্যাঁ, অনেক ক্ষেত্রে ম্যাটার করে বাট অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। যারা একদম জিরো, যারা কিছুই জানো না বা কিছুই পারো না কিন্তু শুরু থেকে শুরু করতে চাও, ইউ আর ওয়েলকাম। তুমি শুরু করতে পারো। এখন থেকে শুরু করতে পারো। এবং সিজি সিজিপিএ বা অন্যান্য জিনিস তোমার হায়ার স্টাডির জন্য কখনো বাধা হবে না আরকি। যে ক্লাসের লাস্ট স্টুডেন্ট তার জন্য হায়ার স্টাডির ডোর ইজ ওপেন। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? নির্ভয়ে নিঃসংকোচে আমাকে জানাতে পারো। আচ্ছা, এখানে ওয়েট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো এখন থেকে কিভাবে আমি এসব শুরু করতে পারি? হুম। কিভাবে শুরু করব? শুরু করার জন্য ১ম কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন সিজিপিএটা ধরে রাখতে হবে। সিজিপিএটা মিনিমাম যার অপশন আছে তারা মিনিমাম 4 বা 4 এর কাছাকাছি 3.5 ইজ গুড। 3.5 প্রথম কাজ সিজিপিএ মেইনটেইন করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে একাডেমিক মানে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। প্রথম কাজ। এখনকার কাজ হচ্ছে পড়াশোনায় মনোযোগ দেওয়া সেকেন্ড ইয়ারদের জন্য। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এসে তারপর রিসার্চ টপিক চুজ করে স্কিল ডেভেলপ করতে হবে। এই যে স্কিলের কথা বললাম, বিভিন্ন স্কিল, হ্যাঁ? যদি এখন ইউটিউবে অনেক জিনিস এভেইলেবল, সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে। সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে এখনকার জন্য আরকি। বাট এখনকার মূল কাজ হচ্ছে যারা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ার তাদের কাজ হচ্ছে সিজিপিএটা ভালো করা। জি ভাই, ধন্যবাদ। হুম। আর কেউ? হ্যাঁ, সামিয়া আক্তার। হ্যাঁ, কোশ্চেন করেন। সামিয়া আক্তার। শুনতে পাচ্ছেন? কোশ্চেন করবেন? কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ব্যাস একটা কোশ্চেন ছিল। হুম। এই যে অনার্স এর পরে আমাদের যে প্রসেস মানে প্রসেসিং এর প্রায় 1-1.5 বছর লেগে যায়। এই টাইমটা কি মাস্টার্স করা, দেশে মাস্টার্স করার কোনো মানে এই সময়টাকে কাজে লাগানো যায় কোনোভাবে? হ্যাঁ, এই সময়টা মাস্টার্স করা যেতে পারে। মাস্টার্স করার জন্য অনেক ইউনিভার্সিটি আছে, সেখানে মাস্টার্স করতে পারো বা তুমি জব করতে পারো বা রিসার্চ কোনো ফার্মে যুক্ত হতে পারো। ইট ইজ গুড। আই থিংক ইট ইজ গুড। মাস্টার্স শুরু করা বা রিসার্চ করা যেহেতু একটা হায়ার স্টাডি একটা সময় সাপেক্ষ বিষয়। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বসে না থেকে কিছু না কিছু করা এবং এর পাশাপাশি রিসার্চ বা সায়েন্টিফিক স্কিলগুলো ইনক্রিজ করা। মাস্টার্স করা অবস্থায় কি হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন কি ফুল ফোকাস দেওয়া সম্ভব? কেন সম্ভব না? মাস্টার্সে সাধারণত ১ টা বা ২ টা করে ১ সপ্তাহ ক্লাস থাকে। আমি যতটুকু জানি আরকি বাংলাদেশে। তো বাকিটার সময় তো ফ্রি। ঠিক আছে ভাই, হ্যাঁ, ধন্যবাদ। হুম। সামিয়া আক্তার, জি আপনি কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, আর আর কার কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা আছে? হ্যাঁ, কোশ্চেন করো। ভাই বলছিলাম প্রজ্ঞানন্দ। যে হুম, জি প্রজ্ঞানন্দ। ভাই হুম। বলছিলাম যে এই রিসার্চ টপিক সিলেক্ট করার জন্য আমরা কিভাবে কি করতে পারি, রিসার্চ কিভাবে আমরা টপিক সিলেক্ট? সিলেক্ট করার আগে রিসার্চ সম্বন্ধে জানতে হবে। আসলে এই যে আমি একটু আগে প্রথমে কথা বললাম যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক টপিকের কথা বললাম। এগুলা আগে আর্টিকেল পড়তে হবে। অনেক বেশি আর্টিকেল পড়াশোনা করতে হবে। আসলে এই আর্টিকেল গুলো পড়ার আগে রিসার্চ গ্যাপ তৈরি করতে হবে। এজন্য বললাম তো অনেক অপরচুনিটি আছে যারা বিশেষ করে যদি ব্যাচেলর থাকো এই রিলেটেড টপিক মানে গুগলে সার্চ করলে পাবা। এখন চ্যাট জিপিটি তৈরি হয়েছে। চ্যাট জিপিটিতে তুমি জিজ্ঞেস করো যে কেন হচ্ছে এটা, কিভাবে হচ্ছে। হ্যাঁ, তোমাকে আগে ডিপ নলেজ গেইন করতে হবে। তো এরপর তোমাকে কোনো একটা রিসার্চ টপিক সেট করতে হবে যে আমি গবেষণা করতে চাই। এর জন্য কিছু হাইপোথিসিস করতে হবে যে আসলে আমি যে গবেষণাটা করবো এই গবেষণাটা কি হয়েছে না হয়নি। যদি হয়ে থাকে কোন কাজগুলো হয়েছে। আমি কোন গবেষণা করতে চাই। রিসার্চ ইজ সামথিং লাইক দ্যাট নিউ। তুমি নতুন কিছু করবা, এটাই রিসার্চ।
পুনরায় নতুন কিছু তৈরি, ইনোভেশন করা। তো রিসার্চ গ্যাপটা কি? তারপরে সায়েন্টিফিক নলেজ তৈরি করার সাথে সাথে তোমাকে রিসার্চ স্কিল, এই যে প্রোগ্রামিং স্কিল, যেটা যদি ওয়েট ল্যাব বা ড্রাই ল্যাব, তোমরা যদি ওয়াটার কোয়ালিটির কথা বলো, যারা ল্যাবে কাজ করো, বিশেষ করে ওয়াটার স্যাম্পলিং, সেটা এক ধরনের কাজ। আবার আছে কিছু কম্পিউটার অ্যানালাইসিস কাজ, বিশেষ করে সেক্ষেত্রে প্রোগ্রামিংটা খুবই গুরুত্বপূর্ণ, সুপার কম্পিটিশন স্কিলটা গুরুত্বপূর্ণ, সেটা জানতে হবে। এবং বাংলাদেশে অনেক রিসার্চ ফার্ম আছে যারা গবেষণা করে, বা অনেকের সাথে কোলাবোরেশন করতে পারো, অনেকের কাছে শিখতে পারো। হ্যাঁ, যারা গবেষণা শেখায়, যারা সিনিয়র আছে তাদেরকে নক করতে পারো যে এই টপিকে কাজ করতে চাই। যারা রিসার্চ করে তাদেরকে মানে জিজ্ঞেস করতে পারো। এগুলো সোর্স আর কি। জি ভাই, ধন্যবাদ। হুম। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে কোশ্চেন করো, তাহলে আমাদের এরপরে আমি আর কিছু দেখাবো। সেটা হচ্ছে আমাদের এই যে রিসোর্স গুলা কোথায় পাবা এবং কিভাবে তোমাদের রিসার্চ ইনহ্যান্স করতে পারো, সেই বিষয়ে কথা বলবো আর কি, আর 5 মিনিটের। তো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে, কোশ্চেন আর আনসার সেশন 2 মিনিটের মধ্যে শেষ হবে আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে গুড, আর যদি না থাকে তাহলে পরবর্তীতে আমাকে পার্সোনালি আস্ক করতে পারো, আমাকে জানাতে পারো, আমি সময় সুযোগ করে হয়তো তোমাদের এই মেসেজে রিপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন আসি যে রিসোর্সের কথা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, রিসার্চ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি তোমরা ইন্টারনেটে লিখলেই পারবা। হ্যাঁ, সেখানে দেখবা অনেক রিসোর্স আছে। এখানে যদি তোমরা সায়েন্টিফিক অ্যানালাইসিস শিখতে চাও, এখানে আমরা কিছু বই লিখেছি। সরি, এই যে বুক, এখানে কিছু বুক আছে, এই যে বুকগুলোর কথা বললাম, তোমরা ইন্টারনেটে সার্চ দিলেই দেখতে পারবো আর কি। এই যে এনসিএল-এর কথা বললাম, ক্লাইমেট ডেটা, পাইথন যদি শিখতে চাও, এখানে ডাউনলোড লিঙ্ক আছে, এখানে লিঙ্ক যদি ক্রিয়েট করো, ক্লিক করো, তাহলে দেখতে পারবো আর কি। তো এখন পর্যন্ত প্রায় 10,000 সায়েন্টিস্ট পুরো ওয়ার্ল্ডের তারা ডাউনলোড করেছে এই বইটা। এটা ইংলিশে লেখা, এই বইটা ফ্রি একটা বই, এবং এই বইয়ের সাথে সাথে কোডও দিছে, আমরা কোডও দেয়া আছে, তোমরা চাইলে ফ্রিতে শিখতে পারো আর কি। এবং এখানে ইউটিউবের লিঙ্ক দেয়া আছে, হ্যাঁ, বাংলাদেশি লার্নার, হ্যাঁ, তো যারা ইন্টারন্যাশনাল লার্নার আছে তাদের জন্য ইউটিউবে লিঙ্ক দেয়। যদিও এটা হচ্ছে অনেক আপডেটেড একটা প্লেলিস্ট, মানে এটা হচ্ছে ওল্ড প্লেলিস্ট, বাট উই আর ক্রিয়েটিং নিউ প্লেলিস্ট। আমি নিউ প্লেলিস্টের কথাটা তোমাদের বলবো। এখানে তোমরা দেখতে পারবা, এখানে বই দেয়া আছে, হ্যাঁ, বইটা ডাউনলোড করতে পারো। এখানে যে বই কাভার পেজ, এখানে বুক দেয়া আছে, তারপর ক্লাসের যে দেওয়া আছে, কি হয়, ক্লাসের কোড দেয়া আছে এখানে পাইথনের, এবং ডেটাও দেয়া আছে হচ্ছে অ্যানালাইসিসের, তোমরা এখান থেকে ডাউনলোড করে শিখতে পারবো। এটা হচ্ছে পাইথন শেখার। তারপরে তোমরা যদি সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস এসপিএসএস শিখতে চাও, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে দেবো। এসপিএসএস এর জন্য আছে এখন পর্যন্ত প্রায় 4,000 সায়েন্টিস্ট এই বইটা ডাউনলোড করছে। এটা ফ্রি, ওপেন ফর অল, শুধুমাত্র বাংলাদেশি না, বাংলাদেশের বাইরেও যারা আছে, যারা এসপিএসএস শিখতে চায় তাদের জন্য এই বইটা আমরা লিখছি আর কি। তো তোমরা এই চাইলে বইটা থেকে শিখতে পারো। হ্যাঁ, এখানে বইটা দেয়া আছে, বইয়ের এই যে ক্লিক করলে তোমরা বই ডাউনলোড করতে পারবা। এখানে ক্লিক করলে বই ডাউনলোড, এখানে যখন ক্লিক করবা, ধরো বই ক্লিক করলাম, এখানে ধরো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হইলে জাস্ট এ মিনিট, আই জাস্ট ওপেন। এটা হচ্ছে এসপিএসএস শেখার বই আর কি। এখানে বই আমরা লিখছি, হ্যাঁ, এখানে বইয়ের বেসিক কম্পিউটার, এসপিএসএস কি, হ্যাঁ, ইম্পোর্ট কিভাবে ইম্পোর্ট করবা, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট কি, ইচ এন্ড এভরিথিং, সব কিছু এখানে দেয়া আছে, সব কিছু এখানে দেয়া আছে, সব একদম সুন্দর করে হাতে কলমে, হ্যাঁ, একদম হাতে কলমে দেয়া আছে আর কি। তোমরা বইটা পড়লেই এসপিএসএস শিখতে পারবো আর কি। আচ্ছা, এরপরে যে পাইথনের বইটা কথা বললাম, পাইথনের বই একইভাবে এখানে ক্লিক করলে পাইথনের বই ডাউনলোড করতে পারবে, এনসিএল ডাউনলোড করতে পারবা। তারপরে এখানে যে গ্রামার, যাদের গ্রামার সমস্যা আছে, আমরা কিছু বেসিক কিছু গ্রামার লিখছি। তারপরে এখানে সায়েন্টিফিক আর্টিকেল কিভাবে পাবলিশ করবা, প্রুফ রিডিং টু, হ্যাঁ, হচ্ছে ড্রাফটিং টু প্রুফ রিডিং, এখানে ডাউনলোড করলে, ক্লিক করলে ডাউনলোড করতে পারবা। এখানে ডাউনলোডের লিঙ্ক আছে, এখন 2000 ডাউনলোড করছে আর কি বইটা। তো এটা হচ্ছে বইয়ের রিসোর্স। হ্যাঁ,
তারপর আসলে পাইথন শিখবা, ভিডিও কোথায় পাবা? এখানে একটা চ্যানেল আমি তোমাদের দিব, এখন প্লে লিস্ট দেবো। প্লে লিস্টে গেলে এখানে দেখবো প্রায় 25টার মতো ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, ফ্রি, একদম একদম ফ্রি। হ্যাঁ, হয়তো আমরা ট্রেনিং এ ক্লাস নিছি, A to Z এখানে বলা আছে। প্রায় 17টা ভিডিও দেওয়া আছে এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার হচ্ছে পাইথন শেখার প্লেলিস্ট। তারপরে এখন আসো যে আরেকটা চ্যানেল ডক্টর জালাল, এখানে গেলে তুমি, হ্যাঁ, এখানে গেলে তুমি পাইথন শিখতে পারবা। এখানে গেলে তুমি সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস শিখতে পারবা। হ্যাঁ, এখানে প্লেলিস্টে সবকিছু দেয়া আছে। তুমি এখানে অনেক মাইক্রোসফট এক্সেল শিখতে পারবা। তারপর আমরা জিআইএস রিমোট সেন্সিং এর যে কোর্সটা, এটা অবশ্য আমার এখানে আছে। তোমরা যদি চাও জিআইএস রিমোট সেন্সিং শিখতে পারবা, এখানে একটা প্লে লিস্ট আছে। এখানে প্লে লিস্ট জিআইএস রিমোট সেন্সিং যদি কেউ শিখতে চাও, এখানে এই যে জিআইএস রিমোট সেন্সিং এর প্রায় 21টা ভিডিও দেওয়া আছে। এখান থেকেও তোমরা শিখতে পারো আর কি। A to Z দেয়া আছে, যা যা প্রয়োজন রিসার্চ করার জন্য, ইচ অ্যান্ড এভরিথিং সব দেয়া আছে ফ্রিতে, জাস্ট তোমাদের শিখতে হবে। রিসোর্স ইজ অ্যাভেলেবল রাইট নাও। ওকে, অ্যান্ড দেন আরেকটা কথা হচ্ছে, যদি কেউ রিসার্চ করতে চাও, কোলাবোরেশন বা কার আন্ডারে গবেষণা করতে চাও, ক্লাইমেট অ্যান্ড ওশান মডেলিং ল্যাব ইজ ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম, দেন ইউ ক্যান ওয়ার্ক। আমি অপরচুনিটি এখানে দেয়া আছে, যদি তোমরা 100% ফিট হও আর কি, যে এই গবেষণা করার জন্য তোমরা ফিট, তোমাদের সায়েন্টিফিক অ্যানালাইসিস ঠিক আছে, ইন্টারভিউ নেব, ইন্টারভিউ ঠিক আছে, তারপর তুমি এইখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করলে তারপর আমি ইন্টারভিউ নিয়ে তোমাদের কোশ্চেন টোশ্চেন করে তারপর দেখবো যে তোমরা ক্যাপেবল কিনা যে রিসার্চ করার জন্য আমার সাথে রিসার্চ প্রজেক্টে, বা তুমি সায়েন্টিফিক নলেজ কিরকম তোমার। হ্যাঁ, অপরচুনিটিতে গেলে তুমি যদি মনে করো যে আই এম ক্যাপেবল টু ডুইং দিস টাইপ অফ রিসার্চ, দেন তুমি ইমেইল করতে পারো আর কি। এখান থেকে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন হবে। তো আপাতত আমি একটা সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। তো একদিনে হয়তো সবকিছু বলা খুব বেশি কঠিন। তো আশা করি সবাই উপকৃত হবা, এবং ফার্দার কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা। ফাইনালি আর কারো কোনো জিজ্ঞাসা আছে? ভাই, দক্ষিণ কোরিয়াতে ভিসা রেশিওটা কেমন? যেমন আছে আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে, যেমন ইতালিতে আপনার ভিসা রেশিও কম, দক্ষিণ কোরিয়ায় ভিসা পাওয়ার পসিবিলিটিটা কেমন কেমন আর কি? দক্ষিণ কোরিয়ায় ভিসা হওয়ার পসিবিলিটি খুবই কম। হয়তো 100 জন অ্যাপ্লাই করলে 2 জন, 3 জন, 4 জন এরকম আর কি। তো ভিসাটা ডিপেন্ড করে তোমার ডকুমেন্টের উপর এবং স্কলারশিপের উপর। তোমার স্কলারশিপ না থাকলে কোরিয়া স্কলারশিপ পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট। স্কলারশিপ ইজ দ্য কি aspect to getting visa. স্কলারশিপ থাকতে হবে, স্কলারশিপ হইলে তুমি ভিসা পাবো। স্কলারশিপ ছাড়া সেলফ ফান্ডিং এ কোরিয়াতে পিএইচডি বা মাস্টার্স করা অনেক বেশি ডিফিকাল্ট। তো ভিসা রেশিও এটা পরের বিষয়, মূল বিষয় হচ্ছে স্কলারশিপ পাওয়া। স্কলারশিপ পাইলে ভিসা এমনিতেই পরবর্তীতে অ্যাভেলেবেল। ধন্যবাদ ভাই। আর কারো কোনো জিজ্ঞাসা আছে, বা কারো কোনো পরামর্শ বা অন্য কোনো কিছু থাকলে শেয়ার করতে পারো। আর না হলে আমরা আজকের মিটিং শেষ করে দেব, এবং তোমাদের জন্য শুভকামনা রইল। সামনে হয়তো কোনো একদিন দেখা হবে বা কথা হবে। জি ভাই, আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা হয়তো শেষ করতে পারি। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। যদি এখন কোরিয়ায় প্রায় 12টা বাজে, তো এত ব্যস্ততার মাঝে আমার এখানে রাত 12টা বাজে। আমি খুবই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, আমার আপন ফিল হলো অনেক বেশি। তো আমি যখন হায়ার স্টাডি শুরু করি তখন হয়তো এরকম অপরচুনিটি ছিল না। তো তোমরা অনেক লাকি। আমি তোমাদের ডিপার্টমেন্ট থেকে বা তোমাদের বিশ্ববিদ্যালয় বা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করছি, এবং ব্যাক বেঞ্চার একজন। তো তো সেখান থেকে আমি এখানে পিএইচডি করতেছি। তো এটা আমার জন্য অনেক চরম পাওয়া যে তোমাদের সাথে আমি কথা বলতে পারলাম। তো
তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের হায়ার স্টাডির পথ সুগম হোক, সুন্দর হোক এবং মসৃণ হোক। তোমাদের জন্য আবার শুভকামনা রইল আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আমাদের মানে যারা মানে অংশগ্রহণকারী আছে তাদের জন্য একটা সুখবর বলা যায় যে বাবুল ভাইকে আমরা হয়তো মানে এই মাসের মধ্যে অফলাইনে একটা প্রোগ্রাম করতে পারবো ভাইয়ের সাথে, যদি ভাই ফ্রি থাকে, ভাই দেশে আসবেন, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা পারবো আর কি ভাইয়ের সাথে কথা বলে। তো তো ততদিনের জন্য সবার জন্য শুভকামনা। আজকের প্রোগ্রাম আমরা এইখানেই শেষ করি।